তুই বসে বসে সিগারেট টানছিস কেন? দেখতে পাচ্ছিস না রাজ আমাকে হেড করেছে? আগন্তুক নিজ জায়গায় স্থির হয়ে বসে আছে। রাজ বারবার রিয়াদকে হিট করে যাচ্ছে। তাকে দেখে এখন কোনো হিংস্রের চেয়ে কম লাগছে না। মনে হচ্ছে সে পারলে এখনই তার পুরো গেমটা শেষ করে দিতে পারে। কিন্তু সে একজন পাক্কা মাইন্ড গেমার, তাই সে আরো মাইন্ড গেম খেলতে চায়। রিয়াদ, আমি তখন চুপ করেছিলাম, এর মানে এই নয় যে আমি তোদের কাছে হার মেনে নিয়েছি। আমার নীরবতা আমাকে অনেক কিছুই দেয়, যার কারণে আমি কোনো মাইন্ড গেমে সহজে হারি না। আরে আমি যেটাতে হাত দেই ওইটাতে আমি সফল হই। মাদারফাক, তোকে আমি নিজ হাতে মারবো। এখানে তোর কোন বাপ তোকে বাঁচাতে আসবে না। কথাটা বলে রিয়াদ বসা থেকে উঠে দাঁড়ায়। টেবিলের উপরে থাকা গানটা নিয়ে রিলোড দিয়ে নেয় সে। রাজের থেকে সামান্য লম্বা হওয়াতে রাজের কপাল বরাবরই পিস্তলটা তাক করে। পরিস্থিতি খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে। রিয়াদ ট্রিগার চাপ দিলে গরম বুলেটে রাজের কপালটা ভেদ করে বুলেটটা শূন্যে বেরিয়ে যাবে। রাজ মুচকি হাসে। তার সামনে যে মৃত্যু দূর দাঁড়িয়ে আছে, সে যেন এটা দেখেও না দেখার ভান করে আছে। রিয়াতো মুচকি হেসে উচ্চস্বরে বলতে থাকে, মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছিস তবুও হাসছিস কেন? ভয় পেয়ে এবার কি সত্যি পাগল হয়ে গেছিস? মৃত্যুর সামনে দাঁড়িয়ে ভয় তো পাবে সে যার ভিতরে মৃত্যুর ভয় আছে, কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই না, কারণ আমি জানি যে কোনো দিন মরতে তো হবেই। তাহলে মৃত্যুকে সামনে থেকে দেখে ভয় পাবো কেন? আর আমি জানি আমার এখনো মৃত্যুর সময় হয়নি, মরবি তো এখন তুই। আগে বলেছি তোকে আত্মবিশ্বাস ভালো, কিন্তু বেশি আত্মবিশ্বাস ভালো না। মৃত্যুর সামনে দাঁড়িয়ে তুই বলছিস তুই মরবি না? হুঁ, একটা চাপ, একটা বুলেট, তোর নাম পৃথিবীর বুক থেকে মুছে যাবে। কথাটা বলেই ট্রিগারের চাপ দিবে রিয়াদ। তখনই গুলি করার শব্দ হয়। ঘরটায় এখন পিনপিন নীরবতা, কিন্তু নীরবতার মাঝেই দুজন ছেলে উচ্চস্বরে হাসার শব্দ হয়। একজনের আতঙ্কের চিৎকার। রিয়াদ যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। পিছন থেকে আগন্তুক G18 দিয়ে পরপর 4টা গুলি করে। 4টা বুলেটই যে রিয়াদের পিঠ বরাবর লাগে। আগন্তুকের বাম হাতে অর্ধেক জ্বলন্ত সিগারেট আর ডান হাতে পিস্তল। বেশ আরাম করে বসি গুলিটা চালাই আগন্তুক। রাজ উচ্চস্বরে হাসতে থাকে, সাথে আগন্তুকও সায় দিচ্ছে। এবার আগন্তুক তার মুখ থেকে মাস্কটা সরিয়ে নেয়। 60 ওয়াটের বাল্বের হলদে আলোয় আগন্তুকের মুখটা স্পষ্ট দেখতে পারছে রিয়াদ। রিয়াদের শরীরটা কেমন যেন দুর্বল হয়ে আসছে, চাইলেও যেন দাঁড়িয়ে থাকতে পারছে না। সে মাটিতে ধসে পড়েছে। মৃত্যু যেন তাকে এখন গ্রহণ করবে। রিয়াদের যেন শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। রিয়াদ আর কিছু বলতে চাইছিল, কিন্তু তার বলতে পারল না। এর আগে তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। রাজ আগন্তুকের হাতে থাকা G18টা নিয়ে নিচে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা শাওন নামের ছেলেটির কপাল বরাবর 2টা গুলি করে আগন্তুকের দিকে চেয়ে মুচকি হাসি দেয়। টেবিলের উপরে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায় আর সেটা টানতে থাকে। বেইমানি? আরে আমার সাথে বেইমানি করার আগে ওকে 10 বার চিন্তা করতে হবে। আর গেমটা একটু আলাদা টাইপের হবে। লান বাদে কিচ্ছু করে না এই রাজ, বুঝলি? সিগারেটের আরেকটা টান দিয়ে বেরিয়ে আসে রুম থেকে। রাজ বের হওয়ার সাথে সাথেই আগন্তুকটা ঠোঁটের কোণে একটা হাসি ঝুলিয়ে রিয়াদের লাশের পাশে একটা ট্যাটু এঁকে বেরিয়ে পড়ে তার অজানা গন্তব্যে। রাত প্রায় 2টার ওপর বাজে, কিন্তু রাফি সন্ধ্যায় যে বাসা থেকে বের হয়েছে, এখনো বাসায় আসেনি। নুসরাত এখন দাঁড়িয়ে আছে রাফির চিলেকোঠার রুমের সামনে। ওই দিন রাতের ঘটনার পর থেকে রাফির প্রতি জানার আগ্রহ যেন বেড়ে চলেছে নুসরাতের। তাই আজ রাফির রুমটা ভালো করে চেক করে দেখবে, কোনো ক্লু যদি পাওয়া যায় তার সম্পর্কে। বাসার অন্য চাবি দিয়ে চিলেকোঠার রুমে ঢুকে নুসরাত। রুমের অবস্থাটা বেশি একটা ভালো না। চারিদিকে সিগারেটের প্যাকেট আর ছোট ছোট সিগারেটের টোকরাগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। সাদা কালারের হালকা ময়লা একটা বিছানার চাদর, 2টা বালিশ, বিছানার পাশে একটা ব্যাগ রাখা আছে।
নুসরাত ভাবছে ব্যাগটা চেক করবে কিনা। অবশেষে সব চিন্তা বাদ দিয়ে ব্যাগটা হাতে নেয় নুসরাত। সে ব্যাগটা খুলে এমন কিছু দেখবে আশা করেনি। মাফিয়া অব দ্য কিলার, ইংরেজি নোবেল, আরও কিছু ছবি যেখানে কিছু গ্যাংস্টার ছেলে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। আবার কয়েকটা ছবির উপর লাল কালি দিয়ে কিছু একটা চিহ্নিত করা। নুসরাত বুঝতে পারছে না রাফির ব্যাগে এগুলো কেন। হঠাৎ নুসরাতের চোখ আটকে যায় একটা পিস্তল দেখে, যার পয়েন্ট নাম্বার 736। নুসরাতের জানা মতে এমন পিস্তল পুলিশের বড় কোনো অফিসারের কাছে থাকে। তাহলে কি রাফি কোনোভাবে আন্ডারগ্রাউন্ডের পুলিশ অফিসার? এত কিছু না ভেবে সে ব্যাগটা ভালো করে খুঁজতে থাকে। নিরাশ হয় নুসরাত, কারণ ব্যাগে আর কিচ্ছু নেই। তাই সে ব্যাগটা গুছিয়ে বাইরে চলে আসে। ঘরটাতে সিগারেটের পুরো গন্ধ। কেমন যেন বমি বমি পাচ্ছিল নুসরাতের, তাই সে বাইরে চলে আসে। আপনি এত রাতে আমার রুমের সামনে কি করছেন? নুসরাত যখন রাফির রুমে তালা লাগিয়ে পিছনের দিকে ঘুরবে, তখন সে পাশ হতে শুনতে পায় পুরুষালী কণ্ঠ। ভয় পেয়ে কেঁপে ওঠে নুসরাত। সে পিছনে ফিরে তাকিয়ে দেখে যে রক্তমাখা দেহে অস্থিরতার সাথে স্থির হয়ে দাঁড়িয়ে আছে রাফি। রাফির সাদা শার্টের রক্তের দাগ স্পষ্ট। হাত দুটোর দিকে তাকালেই বুঝতে পারা যায় যে লাল রক্তে একাকার তার দু হাত। নুসরাতের মুখ থেকে কোনো রিপ্লাই না পেয়ে রাফি পাশ কাটিয়ে চলে যাবে। এমন সময় ধীর কণ্ঠে নুসরাত বলে ওঠে, রাফি, তোর শার্টের এবং হাতে রক্ত লেগে আছে কেন? কি করেছিস তুই? রাফির লম্বা ঘন দাড়ি হতে তাজা রক্ত টপ টপ করে পড়ছে, যেটা দেখে নুসরাত ভয় পেয়ে দু কদম পিছিয়ে যায়। রাফিকে এখন তার কাছে ভয়ঙ্কর এক যুবক মনে হচ্ছে। রাফি মুচকি হেসে বলে ওঠে, ম্যাডাম, ভয় পাবেন না। আমি কাউকে খুন করিনি। রাস্তায় কিছু কেউ কেউ করছিল, তাই তো ওদের একটু সতর্ক করে দিয়েছি, যেন পরবর্তীতে আমার রাস্তায় বাধা না দেয়। রাফির কণ্ঠ হতে এমন কথা শুনে নুসরাত বলে ওঠে, সাবধান করলে রক্ত কোথা হতে আসে? আসার পথে একজন লোককে কিছু সন্ত্রাসীরা গুলি করে গিয়েছিল। ওনাকে বাঁচাতে গিয়ে রক্ত লেগেছে শার্টে এবং হাতে মুখে। তোকে তো নিষেধ করেছিলাম এত রাতে বাসায় আসবি না, তবুও কোন সাহসে তুই এটা করলি বল এবার? রাফি বুঝতে পারছে না কি বলবে এখন। যে সেই কারণে দেরি করে ফিরেছে সেটা তাকে বলে সে হয়তো জ্ঞান হারাতে পারে। তাই রাফি নুসরাতকে সেটা বলল না। আর নুসরাতের সামনে দাঁড়ালেই কেমন যেন তার জবাব বন্ধ হয়ে যায়। সে মাথাটা নিচু করে আমতা আমতা করে জবাব দেয়, আপু, দেশের বাড়ির থেকে একটা বড় ভাই ঢাকায় এসেছে, তাই ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। অনেক খুঁজেছি কিন্তু পাইনি, তাই রাত হয়ে গিয়েছে। কালকে থেকে আর এমন হবে না। নুসরাতের কাছে রাফির উত্তরটা একটুও বিশ্বাস হয় না, কারণ রাফির চোখে ছিল আতঙ্কের ছাপ। নুসরাত রাফির কথার প্রত্যুত্তরে একটা মুচকি হাসি দিয়ে বলে, আগামীকাল যেন সংবাদের হেডলাইনে কোনো আলোচনা আগন্তুকের নাম ভেসে না ওঠে। রাফির কাছে নুসরাতের মুচকি হাসিটা কেমন যেন রহস্যময় রহস্যময় লাগছে। রাফি এটাই বুঝতে পারছে না কেন নুসরাত তাকে এত প্রশ্ন করছে। আগে তো এমন করে কখনো গুরুত্ব দিয়ে কথা বলতো না, কিন্তু এখন তাই বুঝতে পারছে না রাফি। আপু, আপনার কথায় আমি কিছুই বুঝতে পারছি না। তাড়াতাড়ি সর এখান থেকে, রক্তের গন্ধে আমার বমি চলে আসছে। আর একটা কথা শুনে যা, মানুষই একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করে আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। তুই আবার নিজের আসল পরিচয় লুকিয়ে রেখে আফসোস করিস না। মুচকি হেসে চলে যায় নুসরাত। আর ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নুসরাতের রহস্যময় কথাগুলো ভাবতে থাকে রাফি। তবে কি রাফির পরিচয় কোনোভাবে জেনে গেছি নুসরাত? সেটা তো রুমে গেলেই বোঝা যাবে। আজ 5 দিন পর জান্নাতকে আবার ভার্সিটিতে দেখা গেছে, কিন্তু আজ সে আর আগের মতো আসেনি। মডার্ন বোরকা, নতুন হিজাব পরিধান করা আগের থেকে পরিবর্তন মনে হচ্ছে। জান্নাত ভার্সিটিতে এসেই আম গাছের দিকে তাকায়, যেখানে রাফি প্রতিদিন বসে থাকে। জান্নাত চেয়ে দেখে রাফির সাথে কিছু বকাটে ছেলেরা ঝামেলা করছে। জান্নাত সেদিকে এগিয়ে গেলে শোনা গেল রাফির কান্না জড়িত কণ্ঠ।
ভাই আমাকে ছেড়ে দিন, আমার কাছে তেমন কিছুই নেই যা দিয়ে আপনাদের হয়ে যাবে। প্লিজ আমাকে মারবেন না। বখাটে ছেলেগুলো ধারালো ছুরি দিয়ে রাফিকে ভয় দেখাচ্ছে। রাফি চায় না ভার্সিটিতে কোনো ঝামেলা হোক, তাই সে ছেলেগুলোকে বলছে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু ছেলেগুলো রাফির কথা না শুনে তার সাথে জোরাজোরি করতে থাকে। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় জান্নাত। রাফি জান্নাতকে একটু ভরসা করলো। জান্নাত ভালো করে ছেলেগুলোকে বলে, ভাইয়ারা, আপনারা সবাই ওর সাথে এমন করছেন কেন? প্লিজ তার সাথে এমন করবেন না। জান্নাতের এমন কথা শুনে সবাই মিলে হাসতে থাকে আর জান্নাতের সাথেও বাজে ব্যবহার করা শুরু করে। ওর সম্বন্ধে নানা ধরনের বাজে কথাও বলতে শুরু করে। জান্নাত এগুলো সহ্য করতে না পেরে একটা ছেলেকে কষে চড় মেরে ব্যাগ থেকে একটা পিস্তল বের করে। সবাই পিস্তল দেখে ভয় পেয়ে চলে যায়। রাফি অবাক হয়ে যায় জান্নাতের মতো সাধারণ একটা মেয়ের কাছে পিস্তল দেখে, তাই সে জান্নাতকে প্রশ্ন করে ফেলে। আপনার কাছে এই পিস্তল আসলো কোথা থেকে? জান্নাত পিস্তলের দিকে তাকিয়ে ছোট্ট করে একটা মুচকি হাসি দিয়ে পিস্তলটা ব্যাগে ভরে রাফিকে উদ্দেশ্য করে বলে, রাফি চলো, গাছতলায় বসে শান্তিতে কথা বলি। রাফি আর জান্নাত গাছের নিচে যেয়ে বসে। রাফি সন্দেহের দৃষ্টিতে তাকালে জান্নাত প্রথম বলা শুরু করে, রাফি, তুমি আমাকে কি একটা সাধারণ মেয়ে মনে করেছিলে? এটা আবার কেমন প্রশ্ন? আমি তো আপনাকে সবসময় একজন সাধারণ মেয়ের মতো করে দেখে এসেছি। এখানে আবার অসাধারণের কি আছে সেটা তো বুঝতে পারছি না। আসলে রাফি, আমি একজন সিআইডির সদস্য। আমার স্বপ্ন ছিল বড় হয়ে দেশের জন্য কিছু করব। তাই পড়াশোনা করার পাশাপাশি সিআইডিতে জয়েন্ট হই। আর সিলেট থেকে এখানে আসি একটা বড় আসামিকে ধরার জন্য। তাই পরিচয় গোপন রেখে এই ভার্সিটিতে ভর্তি হই। রাফি জান্নাতের কথা শুনে একটু ভয় পেয়ে যায় আর জান্নাতের কাছ থেকে দূরে যেয়ে বসে। জান্নাত সেটা লক্ষ্য করে কিন্তু কিছু বলে না। রাফি জান্নাতকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি এমন একটা গোপন কথা আমাকে কেন বললেন? রাফি, তুমি কি জানো তুমি কত বোকা আর ইনোসেন্ট? আর আমি তোমাকে কথাটা বলেছি কারণ তোমার উপর আমার একটা বিশ্বাস আছে। তুমি যে এই কথাটা কাউকে বলবে না। জান্নাতের কথা শুনে রাফি একটা রহস্যময় মুচকি হাসি দিয়ে বলে, জানেন জান্নাত, এই ছোট্ট পৃথিবীতে কাউকে বিশ্বাস করা ঠিক না। আপনি যাকে মন দিয়ে বিশ্বাস করবেন, দেখা গেছে সে আপনার সাথে বেইমানি করে চলে গেল। আমি সেটা জানি, তবে তুমি যে আমার সাথে বেইমানি করবে না সেটা আমি জানি। রাফি কিছু বলে না, মাথাটা নিচু করে বসে থাকে। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে, সাথে নিঃশ্বাস ত্যাগ করার শব্দ। জান্নাত নীরবতা ভেঙে বলে ফেলে, রাফি, আমরা কি ফ্রেন্ড হতে পারি? রাফি বসা থেকে উঠে দাঁড়ায় আর উত্তেজিত কণ্ঠে বলে, দেখুন জান্নাত, আমি আপনার মতো সবাইকে বিশ্বাস করতে পারি না। আমার লাইফ আর আপনার লাইফটা অনেকটাই ব্যতিক্রম। মানে বুঝিনি, আমার লাইফ আর তোমার লাইফের পার্থক্য কি বলো? যেমন ধরেন চোর পুলিশের মতন। কথাটা বলে রাফি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত সেখান থেকে চলে আসে। জান্নাত অবাক হয়ে যায়। দুইবার একটা ছেলে তার রিকোয়েস্ট একসেপ্ট করেনি। রাগে তার অবস্থা খারাপ। আর রাফি তাকে কেন এই রহস্যময় কথা বলে চলে গেল ভাবতে থাকে জান্নাত। আপু, আপনি এত রাতে আমার রুমে কি করছেন? কথাটা বলে রাফি উত্তরের অপেক্ষায় চেয়ে থাকে নুসরাতের দিকে। নুসরাত আজ অনেক কিছু জানার জন্য রাফির কাছে আসছে, কিন্তু এসে দেখে রাফি রুমে নেই। তাই সে নিজের রুমে ঢুকে রাফির জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর রাফি রুমে প্রবেশ করলে নুসরাতকে দেখে সে কথাটা বলে। রাফির কথা শুনে নুসরাত অবাক হলো না। নুসরাত মুচকি হেসে বলে, আমাকে আপু বলা লাগবে না। আপনি আমার সিনিয়র, সেই সাথে আবার বড়লোক বাবার একমাত্র মেয়ে। আপনাকে আপু না বললে আর কি বলবো? নাম ধরে ডাকবি, সমস্যা নেই। আর তখন বললি যে এত রাত, কিন্তু রাত কোথায় হলো? তোর জন্য তো এটা সকাল। আমার জন্য এখন সকাল হতে যাবে কেন? আপনার জন্য রাত যা আমার জন্য তো একই। সবচেয়ে বড় কথা হলো আপনি বন্ধ রুমে ঢুকলেন কি করে?
নুসরাত রাফির মুখের সামনে চাবির ছড়াটা ঝাঁকাতে ঝাঁকাতে বলে, রাফি, আমার মনে হয় না আমি তোর থেকে বেশি ধনী হব। আর এই চাবিটা দেখছিস, এটা দিয়ে রুমে ঢুকেছিস। তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। জি আপু, বলেন কি গুরুত্বপূর্ণ কথা। নুসরাত বিছানার উপরে থাকা সিগারেটের প্যাকেটটা থেকে একটা সিগারেট জ্বালায় আর একটা সিগারেট রাফির দিকে ঢিল দেয়। রাফি সিগারেটটা ঠোঁটে চাপে আর পাশে থাকা চেয়ারটা টেনে বসে পড়ে। নুসরাত হেসে বলে, তারপর রাফিন ভাই, কি অবস্থা আপনার? রাফি চমকে ওঠে কথাটা শুনে। সে আমতা আমতা করে বলে, আপু, রাফিনকে? নুসরাত ধোঁয়াগুলো উপরের দিকে ছাড়তে ছাড়তে বলে, আমি জানি তুই রাফিনা, রাফিন ভাই, যে কিনা রাফিন শহরের মাইন্ড গেমার। কথাটা বলে নুসরাত বিছানায় পাশ থেকে ব্যাগটা বের করে রাফির সামনে রাখে। রাফি কি বলবে বুঝতে পারছে না। সে তার মাথাটা ঠান্ডা করে নুসরাতকে বলে, আপু, আমি রাফিন হতে যাব কেন? আমি তো রাফি। আর আপনি আমার ব্যাগ ধরছেন কেন? রাফিন, আমি সব জেনে গেছি। আর তোর ব্যাগ তো আমি আগেই চেক করেছি। হঠাৎ ভার্সিটির দ্বিতীয় বর্ষে খ্যাত গরিব একটা ছেলে ভর্তি হয়েই যার রেজাল্ট খুবই খারাপ। আবার ভার্সিটির ভিপি রাকি ভাই তাকে দেখে ভয়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওই দিনই সজীব যখন তোকে র্যাগ দেয় তখন কেউ কিছু বলল না, কিন্তু পুলিশ অফিসার তোকে বাঁচিয়ে নিল। তুই সেটা দেখে মুচকি হেসেছিলি। পরের দিন সকালে সজীবের লাশ উদ্ধার করে পুলিশ, কিন্তু 3 দিন ধরে তোকে আর দেখা যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ওই দিন রাতে জঙ্গলের ছেলেগুলোকে মারার সময় আমি গাছের আড়ালে দাঁড়িয়ে সব কিছুই দেখেছিলাম। তো মিস্টার রাফি, তুই এখন যতই না করিস বা নাটক করিস, লাভ হবে না, কারণ তুই ধরা পড়ে গেছিস। কথাগুলো বলে জোরে সিগারেটে একটা টান দেয় নুসরাত। রাফি সময় নষ্ট করতে চায় না, তাই পিছন থেকে গানটা বের করে নুসরাতের মাথার দিকে তাক করে। সিগারেটের টান দেয়, ট্রিগারে চাপ দিবে, কিন্তু সেটা আর পারে না। এর আগে নুসরাত চোখের পলকে রাফির হাত থেকে গানটা নিয়ে রাফির কপাল বরাবর তাক করে। রাফির মুখটা কেবল হা হয়ে যায়। এমনভাবে তার হাত থেকে গানটা নিয়ে নিবে ভাবতে পারেনি রাফি। নুসরাতের মোবাইলে একটা মেসেজ আসে। বিছানার উপর থেকে মোবাইলটা নিয়ে সোজা মেসেজটা পড়তে থাকে। মেসেজটা পড়া শেষ হলে নুসরাত জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, আমি মাইন্ড গেম খেলতে ভালোবাসি না, তবে যারা মাইন্ড গেম খেলে তাদের খুঁজে বের করা আমার কাজ। তোকে একটা সুযোগ দিলাম, দ্বিতীয়বার সুযোগটা নাও পেতে পারিস। রাফিনকে সুযোগ দেওয়ার মতো এখনো কেউ জন্ম নেয়। এখন তোর সাথে ছোট্ট একটা মাস্টার মাইন্ড গেম খেল, জানিস সেটা কেমন? কথাটা বলে চুপ করে থাকে রাফি। কিন্তু নুসরাত থেমে নেই। পিস্তলের ট্রিগারে একটা চাপ দেয়, কিন্তু কোনো বুলেট বের হয় না। আবারও 3টা গুলি করে, কিন্তু সবগুলো গুলি মিসফায়ার হয়। নুসরাত বুঝতে পারছে না কেন পিস্তল থেকে বুলেট বের হলো না। রাফি মুচকি হেসে বলে, অবাক হচ্ছিস তাই তো? কেন বুলেট বের হয়? কারণ এই পিস্তলে কোনো বুলেটই ছিল না। এটাই আমার ছোট্ট একটা মাইন্ড গেম। নুসরাত রাফির মাস্টার মাইন্ড গেম দেখে অবাক হয়ে যায়, তাই সে রাফিকে বলে, রাজকে বাঁচাতে চলে যা। কথাটা বলে দাঁড়ায় না, চলে যায় নুসরাত। রাফি পেছনে দাঁড়িয়ে ভাবতে থাকে কি বলে গেল নুসরাত। রাফি পকেট থেকে মোবাইল ফোনটা বের করে কাকে যেন কল দেয়, কিন্তু ওই পাশের মোবাইলটা বন্ধ দেখাচ্ছে। রাফি অস্থির হয়ে যায়। সে উত্তেজিত হয়ে সাকিবকে ফোন দেয়। 3বার রিং হওয়ার পর সাকিব ফোন ধরে কান্না করে বলে, ভাইয়া, তুমি এখানে আসো না, মেরে ফেলবে তোমাকে। ছোট দাকে নিয়ে চলে গেছে ওরা। রাফির বুকের ভিতর ধুকপুক ধুকপুক করছে, হালকা ভয়ের আভাস পাচ্ছে সে। হয়তো আজই শেষ হতে যাচ্ছে মাস্টার মাইন্ড গেমের গুটির তালিকা। রাফি আনাফ সাহেবের বাসা থেকে বেরিয়ে পড়ে সাকিবদের উদ্দেশ্যে। প্রতিদিনের মতো আজও রাফির জন্য একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। রাফি দেরি করতে চায় না, গাড়ির ভিতরে বসে পড়ে। গন্তব্য এখন সাকিবদের কাছে। রাতের হালকা চাঁদের আলোয় বোঝা যাচ্ছে সামনে কিছু লোক রাস্তায় শুয়ে আছে। রাফি গাড়ি থেকে নেমে গানটা হাতে নিয়ে সামনে এগিয়ে যায়। যে এমন একটা দৃশ্য দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না।
আজমিরকে কেউ গুলি করে মেরে দিয়েছে। ওসমানের শরীর থেকে মাথা আলাদা করা। রফিকের বুকের মধ্যে কেউ ছুরি দিয়ে অনেকগুলো আঘাত করেছে। সাকিবকে কেউ হাতে গুলি করা হয়েছে। রাফি সাকিবকে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে থাকে। সাকিব রক্তমাখা মুখটা দিয়ে হালকা করে ছোট্ট একটা হাসি দিয়ে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু তার বলতে পারেনি। এর আগে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে পা জোকলে ওঠাতে যাবে, তখনই কোত্থেকে যেন একটা স্নেপারের বুলেট এসে সাকিবের শরীরে লাগে। রাফি জোরে চিৎকার দিয়ে কান্না করে দেয়, কারণ রাফি সবিকে ছোট ভাইয়ের মতো স্নেহ করত, কিন্তু আজ এমন একটা দিন দেখতে হবে ভাবতেই পারছে না রাফি। অঝরে কান্না করতে থাকে। রাফির চোখ যায় দূরে পড়ে থাকা কাগজের টুকরার দিকে। বসা থেকে উঠে কাগজটা হাতে নেয়। পাশে আবার একটা ভয়ঙ্কর ট্যাটু আঁকা, যার ব্যাখ্যা রাফি ভালো করে জানা। মাইন্ড গেম খেলতে ভালোবাসি, আবার খেলাতেও ভালোবাসি। হবে আজ গেম, বেঁচে থাকলে আসল মাফিয়া, যার অস্তিত্ব ছড়িয়ে যাবে সবখানে। কাগজের রহস্যময় কথা পড়ে রাফি ভাবতে থাকে, কে লিখলো কথাগুলো? কাগজের পিছনের দিকে একটা ঠিকানা দেওয়া আছে। রাফি রওনা দেয় ঠিকানার উদ্দেশ্যে। রাজ, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। খাবার শেষ করে আরাম করে বসে কথা বলবো, হ্যাঁ? ডাইনিং টেবিলের উপর খাবার রাখা। আজ যেন এই দোতলা বাসায় কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ তার চেয়ারটা টেনে বসার সময় মেহেরাজকে উদ্দেশ্য করে কথাটা বলে। রাজ বসে মুচকি হাসি দিয়ে বলে, সমস্যা নেই স্যার, খাওয়া দাওয়া করে কথা বলবো। আর স্যার, আজ এত আয়োজন করা হয়েছে কেন? কোনো বিশেষ অনুষ্ঠান আছে নাকি? মেহেরাব রাজের কথা শুনে মুচকি হেসে বলে, কি আর বিশেষ অনুষ্ঠান? হয়তো কেউ আজ এই বাসা থেকে ছেড়ে চলে যাবে, তাই তাকে ভালো মন্দ খাইয়ে বিদায় দিব। রাজ বুঝতে পারছে না কার জন্য এত আয়োজন করা হয়েছে, আর কেই বা আজ বাসা থেকে চলে যাবে। তাই সে প্রশ্ন করে ফেলে, স্যার, বাসা থেকে কে চলে যাবে? আর কই সেই ব্যক্তি যার জন্য এত আয়োজন? মেহেরাব রাজের কৌতূহল আর অস্থিরতা দেখে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলে, আরে আগে খাবারটা শেষ করো, পরে না হয় দেখবে কে বাসা থেকে চলে যাবে আর কার জন্যই বা এত আয়োজন। রাজা কিছু না বলে তার খাবারটা শেষ করে। খাবারটা শেষ করে একবার রিমির দিকে চেয়ে মুচকি হাসি দিয়ে সোফার দিকে চলে আসে। রিমি হচ্ছে মেহেরাব সাহেবের একমাত্র মেয়ে, যাকে রাজ ভালোবাসে। রাজ বসে বসে চিন্তা করছে কেমন জরুরি কথা, যার জন্য মেহেরাব তাকে এত গুরুত্ব দিয়ে কথাটা বলল। ব্যর্থরা অবচেতন ভাবে ব্যর্থতার সঙ্গে নিজেদের সংযুক্ত করে। সচেতন ভাবে সাফল্যের সঙ্গে একাত্ম হলেই সাফল্যই তোমার দিকে আকৃষ্ট হবে। রাজ খাবার শেষ করে সোফায় বসে বসে চিন্তা করছে কে আজকে বাসা থেকে চলে যাবে, আর মেহরাব কেন আজ এত রহস্যময় কথা বলছে বুঝতে পারছে না রাজ। ঠিক তখনই মেহরাব সোফায় বসতে বসতে কথাটা বলে রাজকে। রাজ কথাটার মানে বুঝতে পারছে না, তাই মেহরাবকে প্রশ্ন করে ফেলে, স্যার, আপনার কথার মানে বুঝতে পারছি না। আমি তো গ্যাংস্টার রাফিন ভাইকে দেখে ফেলেছি। রাজ অবাক হয়ে একটু আগ্রহ নিয়ে বলে, স্যার, ওই বড় মাফিয়াকে তো কেউ দেখেনি, কিন্তু আপনি কিভাবে বুঝলেন যে সেই বড় মাফিয়াই রাফিন ভাই? মেহরাব জানে রাজ একটু বেশি মাইন্ড গেম খেলতে পছন্দ করে। রাজ সবসময় তার মাইন্ড দিয়ে যে কোনো ব্যক্তির সাথে ভাব তৈরি করতে পারে, কিন্তু মেহরাব তাদের কাতারে পড়তে চায় না। সে নিজেও একজন মাইন্ড গেমার। এবার রাজ কি বলে, তুমি জানো কিনা জানি না, আরো 5 বছর আগে রাফিনের সম্পর্কে একটা আর্টিকেল বের হয়েছে। আমি 5 বছর ধরে সেই আর্টিকেলটা নিয়ে গবেষণা করেছি। বলতে গেলে পুরো বইটাই আমার মুখস্থ। সেই বইয়ের রাফিন কিভাবে মাইন্ড গেম খেলে প্রায় সবই লেখা আছে। মেহরাবের কথা শুনে রাজ একটু অবাক হয়, কারণ মাফিয়াদের নিয়ে মেহরাব 5 বছর ধরে পড়ে আছে। রাজের একটা বদ অভ্যাস আছে, সেটা হলো রাজ তার মাইন্ডটা ঠান্ডা রাখার জন্য হাতে সবসময় 2টা মার্বেল রাখে। মেহরাবের কথা শুনে রাস্তার মার্বেল দুটো নাড়াতে থাকে। মেহরাব খেয়াল করে দেখে রাস্তার হাত দিয়ে 2টা মার্বেল নাচা করছে। এটা দেখে মেহরাব মুচকি হাসে। মেহরাব আজ সাদা কালারের পাতলা একটা পাঞ্জাবি পরেছে। সেই পাঞ্জাবির পকেট থেকে প্রথমে একটা সাদা কালারের প্যাকেট বের করে।
দুইটা মার্বেল স্পষ্ট বোঝা যাচ্ছে প্যাকেটের মধ্যে। মেহরাব আবারও একটা ছোট্ট সাদা কালারের প্যাকেট বের করে, যার ভিতর 3টা পিস্তলের বুলেট স্পষ্ট বোঝা যাচ্ছে। মেহরাব রাজকে উদ্দেশ্য করে বলে, রাজ, দেখো তো চিনতে পারছো কিনা? রাজ সাদা প্যাকেটে মোড়ানো 2টা জিনিস দেখে একটু অবাক হয়, কিন্তু মেহরাবকে তা বুঝতে দেয় না। রাজ হালকা মুচকি এসে জবাব দেয়, স্যার, আমি জিনিসগুলো তো চিনতে পারছি, কিন্তু এগুলো কার সেটা তো আপনিই ভালো বলতে পারবেন, তাই না? মেহরাব একটু অবাক হয়, কারণ রাজে এত শান্তভাবে উত্তর দিবে তা সে আশা করেনি মেহরাব। রাজ, জানো কি, রাফিন যখন কোনো মিশনে বের হয় তখন সে তার মাইন্ডটাকে ঠান্ডা রাখার জন্য 2টা মার্বেল ব্যবহার করে। আমি তো জানতাম রাফিন তার মিশনে কোনো প্রমাণ রেখে যায় না, কিন্তু সে সাব্বিরের খুনটা করার সময় একটা ভুল করে ফেলে, আর সেটা হচ্ছে তার পিস্তল থেকে ছোড়া এই 3টা বুলেট। রাজ তার বাম হাতে হালকা করে সোফায় একটা বাড়ি দেয়। মেহরাবের চোখ এড়ালো না, সে শান্ত একটা মুচকি হাসে। রাজ নিজেকে স্বাভাবিক করে মেহরাবকে বলে, স্যার, আজ কি থানায় যাব না? সময় তো প্রায় হয়ে গেছে, রেডি হই নাকি? হ্যাঁ। মেহরাব রিমিকে উদ্দেশ্য করে বলে, রিমি, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসে আমার পাশে বসো। রিমি তার বাবার কথা অনুযায়ী তার পাশে যেয়ে বসে। এবার রাজকে উদ্দেশ্য করে বলে, না, আজ থানায় যাব না, আমি তোমাদের একটা গল্প শোনাবো। কি শুনবে তো রাজ? রাজ মেহরাবের এমন কথা আশা করেছিল না। রাজের কেন জানি মনে হচ্ছে আজ এই শহরে তার ছদ্মবেশী পরিচয়টা প্রকাশ হতে চলেছে। রাজ বিনয়ী কণ্ঠে বলে, স্যার, থানাতে কোনো সমস্যা না হলে আমার গল্প শুনতেও কোনো সমস্যা হবে না। হ্যাঁ। মেহরাব মুচকি হাসি দেয়, যেটা রহস্যময়। রাজ, তুমি জানো, তুমি যদি পুলিশের চাকরি না করে কোনো চলচ্চিত্রে কাজ করতে তাহলে খুব ভালো অভিনয় করতে পারতে। এই এখন যেমন অভিনয় করছো, কারো ধরার ক্ষমতা নেই। রাজ বুঝতে পারছে না কেন মেহরাব আজ এত রহস্যময় কথা বলছে। তবে কেন? রাজ তার মুখটাকে হালকা বাঁকা করে উত্তর দেয়, স্যার, আমি অভিনয় করতে পারবো কিভাবে, যেখানে আমি এইসব বিষয় থেকে দূরে দূরে থাকি, আর আপনি বলছেন আমি কিনা অভিনয় করি। আচ্ছা, এগুলো বাদ দাও, এখন একটা গল্প বলবো। রাজ, তুমি আবার গল্পটা শুনতে বিরক্ত বোধ করো না। হ্যাঁ। রাজ তার মস্তিষ্কটাকে কয়েক সেকেন্ডের জন্য স্থির রেখে বারবার সামনে মেহরাব আর তার পাশে বসা নীল রঙের ড্রেস পরা রিমির দিকে চেয়ে মেহরাবকে বলে, স্যার বলেন, আমি বিরক্ত বোধ করবো না। মেহরাব তার চোখ থেকে চশমাটা খুলে সামনের টি টেবিলের সংবাদপত্রের উপর রাখে। একবার রাজার রিমির দিকে চেয়ে মুচকি হেসে বলতে শুরু করে, সময়টা আরো অনেক বছর আগে আমি আর রিমির মা দুজনকে ভালোবাসতাম, কিন্তু বাসা থেকে আমাদের মেনে নেয়নি। তাই আমরা সিদ্ধান্ত নিই পালিয়ে যাব। আমরা চলে আসি অচেনা অজানা দূর একটা শহরে। প্রায় 1 বছর পরই আমাদের ছোট্ট সংসারে আলো ফুটে রিমির জন্ম নেয়। রিমি যখন 5 বছর বয়স তখন আমরা আমাদের বাসায় যাই, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, আমাদের কেউ মেনে নেয় না। কিন্তু আমার আপন বড় ভাই আরমান আমাদের যেতে দেয় না, সবাইকে ভালো করে বুঝিয়ে আমাদের মেনে নিতে বলে। সবাই ভালোভাবে চলছিল, কিন্তু হঠাৎ একদিন এমন একটা ঘটনা ঘটলো যা আমরা কেউ ভাবতেই পারিনি। মেহরাব একটু থামে, সামনে বসে থাকা রাজের দিকে তাকায়, দেখে রাজ খুবই শান্ত আর আগ্রহের দৃষ্টিতে চেয়ে আছে। মেহরাব একটু মুচকি হাসে। রাজের থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে পাশে বসে থাকা রিমির দিকে তাকায় মেহরাব। রিমি খুবই আগ্রহ নিয়ে বসে আছে, কখন আবার বলা শুরু করবে, কারণ এটা কোনো গল্প নয়, মেহরাবের জীবনের একটা অংশ। রিমিকে কখনো মেহরাব তার ছোটবেলার কথা বলে না, কিন্তু আজ হঠাৎই বলছে, তাই সে একটু অবাক হয়। মেহরাব সময় নষ্ট করতে চায় না, তাই আবার বলা শুরু করে, আমাদের সব কিছু সুখেই চলছিল, কিন্তু এক রাতের ব্যবধানে সব শেষ হয়ে যায়। আমি ওই দিন রাতে একটু রাত করেই বাসায় ফিরছিলাম, কিন্তু বাসায় যেয়ে এমন একটা দৃশ্য দেখতে হবে আমাকে, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। কারণ গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে রিমির মা, আর পাশে রক্ত মাখা দেহ নিয়ে পড়ে আছে আমার বড় ভাই আরমান। কেউ বলতে পারছিল না এটা কিভাবে হয়েছে। পুলিশ এসে ঘটনাটা তদন্ত করে জানায় রিমির মা মারা যাওয়ার আগে তাকে যৌন হয়রানি করেছে, আর সেটা করেছে আমার বড় ভাই আরমান।
যার জন্য রিমির মা আরমান ভাইকে মেরে নিজেও ফাঁসিতে ঝুলে যায়। রিমির মা মারা যাওয়ার আগে চিঠিতে লিখেছে, কথাগুলো যার পড়ে সবাই জানতে পারে আরমান ভাইয়ের 2টা ছেলে ছিল, কিন্তু কি নাম মনে করতে পারছি না। আমাদের অনেক সম্পদ ছিল, যার কারণে ভাবি তার ছেলেদের কোনো সমস্যা হয়নি। আমি 5 বছরের রিমিকে নিয়ে ঢাকায় চলে আসি। অচেনা অজানা শহরে এসেই পুলিশের ছোট্ট পদে একটা চাকরি পাই, আর আস্তে আস্তে আমি এই কমিশনার পদে এসেছি। কথাগুলো বলে মেহেরাব থেমে যায়। পরিবেশটা এখন নীরবতায় ছেয়ে আছে। সেকেন্ডে সেকেন্ডে গোনা যাচ্ছে দীর্ঘ নিঃশ্বাসের শব্দ। রিমির চোখে পানি চিকচিক করছে, যেন চোখের পলক ফেলে পানি বেয়ে পড়বে। তার মনে পড়ে যায় ছোটবেলায় সেই ভয়ঙ্কর ঘটনা। সকালবেলা ঘুম থেকে উঠে রিমি দেখতে পাই তার মা ফ্যানের সাথে ঝুলে আছে, জিহ্বাটা অর্ধেক বেরিয়ে আছে। রিমি এটা দেখে কান্না শুরু করে, কিন্তু তার কান্না থামানোর মতো কেউ সেখানে ছিল না, কারণ তার জননী পৃথিবী ছেড়ে চলে গেছে। রিমি আর কিছু মনে করতে পারে না, কারণ সে প্রতিদিন রাতে এই স্বপ্নটা দেখে। রিমির চোখ জোড়া থেকে অঝরে পানি পড়তে থাকে। মেহরাব রিমির কান্না থামায় না, কারণ সে আজ তার ছোটবেলার কথা শুনে ইমোশনাল হয়ে পড়েছে। মেহরাবের বলা ঘটনা শুনে রাজের ছোটবেলার কথা মনে পড়ে যায়, কিন্তু সে তার অতীত নিয়ে ভাবতে চায় না, কারণ মানুষ অতীত নিয়ে বেশি ভাবলে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা কমে যায়। রাজ অতীতকে নিয়ে ভাবে না, সে ভবিষ্যৎ নিয়ে একটু বেশি চিন্তা করে। তবে ঘটনাটা রাজের কাছে পরিচিতই মনে হচ্ছে। মেহরাব রাজকে জিজ্ঞেস করে, রাজ, তোমার দেশের বাড়ি যেন কোথায়? চট্টগ্রামের কোনো এক গ্রামে। আচ্ছা রিমি, তুই কি এমন কাউকে ভালোবাসবি যে কিনা প্রতিদিন রাতে রক্ত নিয়ে খেলা করতে ভালোবাসে? রিমি চমকে ওঠে। কেন তার বাবা তাকে এমন প্রশ্ন করলো বুঝতে পারছে না যে সে এই প্রশ্নের জবাবে কি উত্তর দিবে। রিমি মনে পড়ে যায় রাজের ওই দিনের কথাটি। রিমি আমতা আমতা করে বলে, না না বাবা, তেমন কাউকে আমি আমার জীবনের সাথে জড়াবো না। রাজ প্রশ্নটা শুনে অবাক হয়ে যায়। অধীর আগ্রহ নিয়ে রিমির উত্তরের অপেক্ষা করে। রিমির উত্তর শুনে রাজ নিচের দিকে চেয়ে মুচকি হাসে। রিমি, আমি জানি তুমি রাজকে পছন্দ করো এবং ভালোবাসো। আচ্ছা, যদি তুমি শোনো তুমি যাকে ভালোবাসো তার বাবা তোমার মায়ের মৃত্যুর জন্য দায়ী, তাহলে কি তুমি তাকে ভালোবাসবে? মেহরাবের কথাটা শুনে রাজ শান্ত হয়ে নিজের জায়গায় বসে আছে, কিন্তু রিমি বসা থেকে উঠে দাঁড়ায়, তার বাবাকে প্রশ্ন করে ফেলে। কি বলতে চাচ্ছ বাবা, বুঝিয়ে বলো, আমি বুঝতে পারছি না। রিমি, তুমি হয়তো ভালো করে জানো না, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আসলে কোনো পুলিশ অফিসার না, সে আমার ওই বড় ভাই আরমানের ছেলে। কথাটা শুনে রাজ নিজের জায়গায় শান্ত হয়ে বসে আছে। মেহরাব জানতো রাজ কেবল ঠান্ডা মাথার গেম খেলতে ভালোবাসে, কিন্তু তার যে আসল পরিচয় ফাঁস হয়ে গেছে সেই দিকে তার কোনো চিন্তা নেই। এমনভাবে বসে আছে যেন এখানে কিছু ঘটেনি। রাজ নিজের জায়গায় বসে আছে আর মুচকি হেসে মেহরাবকে বলে, স্যার, আপনার সামনে কি আমি একটা সিগারেট জ্বালাতে পারি? মেহরাব অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থাকে রাজের দিকে। সিগারেট খাওয়ার কোনো অনুমতি সে দিবে না রাজকে, কিন্তু মেহরাবকে আরও অবাক করে দিয়ে রাজ পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট মেহরাবকে দেয় আর একটা নিজের ঠোঁটে চাপে। মেহরাব সিগারেটটা হাতে নিয়ে ময়লা ঝুড়িতে ফেলে দেয়। রিমি কেবল বোকার মতো চেয়ে আছে রাগের সিগারেট টানার দিকে। ডান হাতে 2টা মার্বেল আর বাম হাত দিয়ে সিগারেট টানছে। মেহরাব রিমিকে বলে, রিমি, তুমি এখন তোমার রুমে যাও, আর আশা করি তুমি বুঝতে পারছো আমি কেন ওই দিন তোমাকে রাজের থেকে দূরে থাকার জন্য বলেছিলাম। বাবা, আমি রাজের সাথে একান্তে কথা বলতে চাই। রাজ কিছু বলে না, নিজের মতো করে সিগারেট টানছে। মেহরাব উচ্চস্বরে বলে, রিমি, তোমাকে আমি যেতে বলেছি, একটা ক্রিমিনালের সাথে তোমার কোনো পার্সোনাল কথা নেই। রিমি সোফা ছেড়ে উঠে দাঁড়ায় না। রাজ মুচকি এসে বলে, স্যার, আমাকে এখন কি করবেন? থানায় নিয়ে যাবেন? লাভ নেই, লাভ নেই, কোনো লাভ নেই। এই পৃথিবীতে এখনো কোনো জেল নেই যেখানে রাজকে আটকাবে। রাজ, তুই নিজের বিপদ নিজেই ডেকে এনেছিস। তোকে বলেছিলাম আমার সাথে মাইন্ড গেম খেলতে, তুইও রাজি হয়ে গেলি। গেমটা শুরু করেছিস তুই,
কিন্তু শেষ করব আমি। মাইন্ড গেম? আমি খেলতে যেমন ভালোবাসি, ঠিক তেমন আমি অন্যকে দিয়ে খেলাতেও ভালোবাসি। আমাকে তুই থানায় নিয়ে 5 মিনিটও রাখতে পারবি না, কারণ এর আগেই রাষ্ট্রপতি ফরহাদ আমাকে বের করে আনবে। মেহরাবও শব্দ করে হেসে হেসে বলে, আচ্ছা, তোকে নিয়ে গিয়ে আমি 5 মিনিটও রাখতে পারবো না, তাই তো? তুই দেখবি আমার কি ক্ষমতা। তোকে মেহরাব আর কথা বলতে পারে না। মেন দরজায় কেউ কলিং বেল বাজাতে থাকে। রিমি কলিং বেলের আওয়াজে চমকে উঠে দাঁড়ায়। একবার সোফায় বসে থাকা রাজের দিকে তাকায়, আরেকবার দরজার দিকে তাকায়। রিমি তাড়াতাড়ি যেয়ে দরজাটা খুলে সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুকটা দেখে রিমি অবাক হয়ে যায়। আর সোফায় বসে থাকা রাজ শব্দ করে হাসতে থাকে। রিমি ভাবতেও পারেনি এত সকালে রাষ্ট্রপতি ফরহাদ তাদের বাড়িতে আসবে। ফরহাদকে দেখে রাজ একটু শব্দ করে হাসে। মেহরাব নিজের জায়গায় আরাম করে বসে আছে। ফরহাদকে দেখে যে অবাক হবে, কিন্তু তা হচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে যে ফরহাদ আগে থেকেই আসবে এখানে, সেটা মেহরাব জানতো। ফরহাদ যে সিঙ্গেল সোফায় বসে। রাজ সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ফরহাদের দিকে ঢিল মারে। ফরহাদ রাজের কাহিনী দেখে একটু মুচকি হাসে। রাজ সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে মেহরাবকে উদ্দেশ্য করে বলে, মেহরাব, আমি বলেছিলাম পৃথিবীর এমন কোনো জেল নেই যেখানে আমাকে আটকে রাখবে। তুই আমাকে ধরার জন্য 5 বছর ধরে পড়ে আছিস, কিন্তু আজ আমি তোর সামনেই বসে আছি, কিন্তু তুই আমাকে কিছুই করতে পারবি না। তোর সাথে ফারহাদের অনেক আগে থেকেই পরিচয়। ফারহাদের নামে 19টা মার্ডার কেস রয়েছে, কিছু ডাকাতি আর ছোটখাটো কিছু মামলাও রয়েছে, কিন্তু সে কিভাবে এত অল্প বয়সে রাষ্ট্রপতি হয়ে গেছে বুঝতে পারছিলাম না। আর ফারহাদের সম্পর্কে অনেক তথ্য ভুল বা নকল। অনেকেই বলতো রাফিয়ানের কারণে ফারহাদ রাষ্ট্রপতি হতে পেরেছে। তুই জানিস কি রাজ, পৃথিবীটা অনেক ছোট, কিন্তু এত ছোট পৃথিবীতে বেঈমান লোকের অভাব নেই। ধর আজ তেমনই কেউ বেঈমানি করবে তোর সাথে। রাজ মেহরাবের কথাটা বুঝতে পারছে, কিন্তু বেঈমানি করবে কি সেটা তার জানা নেই। রাজ কখনো বেঈমানকে বাঁচিয়ে রাখে না। শত্রুকে বিশ্বাস করা যায়, কিন্তু বেঈমানকে না। রাজের সাথে বেঈমানি সম্ভব না, কারণ আমি বেঈমানকে বাঁচিয়েই রাখি না। যদি সেই বেঈমানটাকে মারার জন্য তুমি বেঁচে না থাকো তাহলে কেমন হবে? হঠাৎ করে সিঙ্গেল সোফায় শান্ত হয়ে বসে থাকা ফরহাদ রাজকে উদ্দেশ্য করে কথাটা বলে। রাজ ফরহাদের মুখ থেকে এমন কথা শুনে হালকা অবাক হয়ে যায়। ফরহাদ তা দেখে মুখে জ্বলন্ত সিগারেটের ছোট্ট টুকরাটা টি টেবিলের উপর স্ট্রেতে রেখে রাজকে বলতে থাকে, রাজ, আমি ক্ষমতার পাগল। তুমি যেমন মাফিয়াদের কিং, ঠিক তেমনি আমার প্রয়োজন বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষমতাবান হওয়ার চিন্তা। তোমাকে সেটা বলার পর তুমি আমাকে না করে দিলে, তাই তোমার সাথে আমি এই মাইন্ড গেম খেললাম। আর মাইন্ড গেমটা এত সূক্ষ্মভাবে খেলেছি যা তুমি নিজেও ধরতে পারোনি। মেহরাব কথাটা শুনে একটু মুচকি হাসি দিয়ে পাঞ্জাবের পিছন থেকে .68 একটা পিস্তল বের করে হাত দিয়ে নাড়াতে থাকে। রাজকে উদ্দেশ্য করে বলে, আমার কি মনে হয় জানিস রাজ, তোর সাথে ফারহাদি বেঈমানি করবে। রাজ আরেকটা সিগারেট জ্বালায়। সিগারেটের ধোঁয়ায় গন্ধে পরিবেশটা মমা করছে। রাজ জানে শত্রুর সামনে নিজেকে কখনো দুর্বল পরিচয় দেওয়া যায় না, তাই সে শান্ত মাথায় মাইন্ড গেম খেলবে এখানে। তবে ফরহাদ তার সাথে বেঈমানি করে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। রাজ এবার একটু জোরে বলে, রাজ কখনো বেঈমান আর দুর্বলদের সাথে মাইন্ড গেম খেলতে পছন্দ করে না। রাজের সামনে বসে থাকা ফরহাদ আর মেহরাব জানে রাজ খুবই ভালো মাইন্ড গেমার, কিন্তু এখানে বসে শান্ত হয়ে সে কিভাবে বেঁচে যাবে এটা চিন্তা করেই অবাক হচ্ছে সে। মেহরাব শান্ত প্রকৃতির মাইন্ড গেমার, তাই সে ঠোঁটের কোণে হাসি রেখা ফুটিয়ে ফরহাদকে বলে, আচ্ছা ফারহাদ, রাফিনকে তাকেও তো ধরতে হবে।
ফরহাদ কিছু বলবে, কিন্তু এর আগে রাজ জোরে জোরে হাসতে হাসতে বলে, রাফিনকে দেখবি? সম্ভব না, কারণ সে আমার থেকেও দ্রুত মাইন্ড গেমার। রাজ মনে মনে ভাবে, ফরহাদ তো কখনো রাফিনকে দেখেনি, তাহলে কিভাবে তাকে ধরবে? এটা ভেবে রাজ হাসে। মেহরাবের প্রশ্নের কি জবাব দিবে জানা নেই ফরহাদের, কারণ ফরহাদ কখনো রাফিনকে দেখেনি। ফরহাদের কোনো বিশেষ জরুরি দরকার থাকলে রাস্তা সমাধান করে দিত, কিন্তু ফরহাদ কখনো রাফিনের অভয় দেখেনি। ফরহাদ মুখটাকে ছোট্ট করে উত্তর দেয়, আমি রাফিনকে কখনো দেখিনি। সে কেমন, কি তার আগমন আমি কখনো অনুভব করিনি। রাজ কথাটা শুনে মুচকি হাসে। মেহরাব কিছু একটা ভেবে মুচকি হাসে, যে হাসিতে আছে রহস্য ভরা। মেহরাব বলে, মাফিয়ার মাস্তানি শহরে এবার ভাইকে বাঁচাতে আরেক ভাইকে তো আসতেই হবে। রাজকে বাঁচাতে রাফিন আসবেই, খেলবো, আবার রাফিনের সাথে মাইন্ড গেম খেলবো। মস্তানি শহরে আমার মস্তানি। রাজার সময় নষ্ট করতে চায় না, উঠে দাঁড়িয়ে মেহরাবের কাছ থেকে পিস্তলটা নিয়ে রিমির মাথায় ধরে যেন ট্রিগারে চাপ দিলে গরম বুলেটে রিমির মাথা ভেদ করে বুলেটটা বের হয়ে যাবে। রিমি ভাবতেও পারেনি রাজ তার সাথে এমন কিছু করবে। রিমি এখন বুঝতে পারছে সে একটা ভুল মানুষকে ভালোবেসেছে। আজ বুঝতে পারছে কেন রাজ তাকে ছাদে দাঁড়িয়ে রহস্যময়ী কথাগুলো বলতো। রিমি ভয় পেয়ে যায় রাজের এমন অবাক করা কাণ্ড দেখে। ফরহাদ বসা থেকে উঠে দেয়, কিন্তু মেহরাব নিজের জায়গায় স্থির হয়ে বসে আছে। সামনে যে এত কিছু হয়ে গেছে সেদিকে যেন তার কোনো খেয়াল নেই। রাজ মুচকি হাসি দিয়ে রিমিকে বলে, রিমি, আমি জানতাম আমার সাথে এমন কিছু একটা হবে, তাই তোমাকে রিজেক্ট করে দিতাম। আজ যদি তোমাকে ভালোবাসতাম তাহলে তোমার মাথায় পিস্তল ধরে এখান থেকে বেরিয়ে যেতে পারতাম না। রিমি, মস্তানির শহরটা পুরো কালো, আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। আর যারা রাফিয়ান তাদের কোনো পিছুটান থাকতে নেই। কোনো রাফিয়ানের যদি দুর্বল পয়েন্ট থাকে তাহলে তার মাইন্ড গেম খেলার চাপটা একটু বেশিই থাকে। রিমি রাজের কাণ্ড দেখে সামান্য ভয় পায়। তার কথা শুনে রেগে বলতে থাকে, কি মনে করেছো কি আমি খেলার পুতুল? আমাকে নিয়ে তোমরা পুতুল খেলা খেলবে? রাজ, এই মুহূর্তে তুমি আমাকে ছেড়ে দাও, নয়তো এখানে কি হবে তা আমি নিজেও জানি না। কথাটা বলে রিমি রাজের থেকে ছুটে দৌড়ে রুমের দিকে চলে আসে। রাস্তার ডান পাটা দিয়ে সোফায় জোরে একটা লাথি দেয়। মেয়েরা বসা থেকে উঠে দেয়। রাজের সামনে যে হাসতে হাসতে বলে, রাজ, তোকে এখন যেতে হবে আমার সাথে। আমি যাব না। আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এখানেই তোদের দুটোকে মেরে চলে যাব। কথাটা বলে রাজের হাতে থাকা পিস্তলটা দিয়ে মেহরাবের দিকে তাক করে। মেহরাব উচ্চস্বরে হাসতে থাকে। রাজ রেখে পিস্তলের ট্রিগারে চাপ দেয়, কিন্তু কোনো বুলেট বের হয় না। পরপর 3টা চাপ দেয়, কিন্তু কোনো বুলেট বের হয় না। মেহরাব আবারও হাসতে হাসতে বলে, ভুল 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 করলি রাজ, তুই তোর সাথে হালকা মাইন্ড গেম খেললাম। বলে পাঞ্জাবি পকেট থেকে 5টা বুলেট বের করে রাজের সামনে ঝাঁকাতে থাকে। রাজ এটা সহ্য করতে না পেরে মেহরাবে পাঞ্জাবির কলার ধরতে যাবে। এমন সময় একটা গুলি করার শব্দ হয়। পিছন থেকে ফরহাদ গুলিটা করে। বুলেটটা গিয়ে রাজের বাম পায়ে লাগে। রাজ ফ্লোরে লুটিয়ে পড়ে চিৎকার দিয়ে বলে, ফরহাদ, তুই কাজটা ঠিক করলি না। আমি জানি তোরা আমাকে এখন মারবি না, কিন্তু বলছি আমাকে মেরে ফেল। হয়তো আমি বেঁচে গেলে কিন্তু এই বেইমানির শাস্তি তোকে পেতেই হবে। সেটা কিন্তু অনেক ভয়া। রাজার কথাটা বলতে পারে না। এর আগে মেহরাব ছোট্ট টি টেবিল দিয়ে রাজের মাথায় বাড়ি মারে। রাজের মাথা দিয়ে অঝরে রক্ত পড়তে থাকে। তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। এই বুঝি মৃত্যু তাকে গ্রাস করে ফেলেছে। শেষবারের মতো শুনতে পেয়ে মেহরাব আর ফরহাদের উচ্চস্বরে হাসির শব্দ। কিছু ছেলে রাজের কাছে হেঁটে আসছে। পূর্ণিমার আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। হিমেল হাওয়ায় গতিবেগ পরিবর্তন হচ্ছে। চাঁদের আলোয় রাজের জ্ঞান ফিরে নিজেকে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আবিষ্কার করে সে। চোখ জোড়া দিয়ে চারিদিকের পরিবেশটা দেখছে রাজ। চারপাশে কিছু গাছপালার মধ্যে আছে খোলা মাঠ, যাদের আলোয় জায়গাটা অনেকটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে।
কিছু ছেলে হাতে AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে। দূরে আছে কিছু পরিচিত মুখ। রাজের চোখের সামনে সকালের দৃশ্যটা ভেসে ওঠে। পিছন থেকে কেউ শক্ত কিছু দিয়ে বাড়ি দেওয়ার কারণে রাজ অজ্ঞান হয়ে যায়। এরপর কি হয়েছিল জানা নেই রাজের জ্ঞান ফিরেছে দেখে একটা ছেলে সামনে বসে থাকা কালো পাঞ্জাবি পরা আগন্তুকটাকে ডাক দেয়। আগন্তুকটা পিছন থেকে ডাক শুনে সেদিকে তাকায়। আগন্তুকটা দেখে রাজের মুখ থেকে একটা শব্দ বেরিয়ে আসে, সালমান। রাজ যেন এটা বিশ্বাসই করতে পারছে না, সালমান তার সাথে এমন করবে। রাজের কাছে মনে হচ্ছে সে শুধু শুধু মাইন্ড গেম খেলেছে। নিজের কাছে কেমন যেন হিংস্রতা আর ভয় কাজ করছে, কিন্তু শত্রুর সামনে তা প্রকাশ করা যাবে না। তাই রাজ দাঁতে দাঁত চেপে বলতে থাকে, সালমান, আমাকে এখানে ধরে আনার মানে কি? হেই, তুই জানিস না আমার এগুলো পছন্দ না? সালমান পিছন থেকে চেয়ারটা টেনে পায়ের উপর পা তুলে বসে বসে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালায়। এক মনে টানতে থাকে। দুজনে অনেক পরিচিত। মাস্তানি শহরের দুই সিংহ সামনাসামনি বসে আছে। কারোর পরিচয় এই শহরের পুলিশ অফিসার রাজ হিসেবে, আবার আরেকজনের পরিচয় শহরের বড় সন্ত্রাস সালমান ভাই হিসাবে। সালমান হাসতে হাসতে বলে, মাফিয়া কিং, রাশিয়ান সিটির কিং, মাস্টারমাইন্ড গেমার রাজ ভাই এখন বাধা রক্তাক্ত শরীর নিয়ে আমার সামনে বসে আছে। ভাবা যায় বিষয়টা, যেখানে কিনা রাজ ভাই নিজের ভাগ্যটা নিজেই লেখে, কিন্তু আফসোসের বিষয় হলো নিজের মাইন্ড গেমে নিজেই ফেসে গেলে রাজ ভাই। কথাটা বলে হাসতে থাকে সালমান। সালমানের কথা শুনে রাজ মুচকি হাসে, কিন্তু হাসিটা প্রকাশ করে না। সালমানকে উদ্দেশ্য করে বলে, সালমান, তুই হয়তো জানিস আমি কেমন মাইন্ড গেমার। আমাকে ব্যাকআপ দেওয়ার জন্য আমার পিছনে একটা বিএডি ম্যান আছে, কিন্তু তোর কিছু ছেলে আর কিছু অস্ত্র নিয়ে রাজের সাথে এসেছিস যুদ্ধ ঘোষণা করতে। সে আসবে আর আমাকে এখান থেকে নিয়ে যাবে। সালমান, আগের বার তোকে দ্বিতীয়বার সুযোগ দেওয়াটা আমার বড় ভুল ছিল, কিন্তু আমি এবার আর কোনো ভুল করতে চাই না। রাজের কথা শুনে বাঁকা হাসে সালমান। রাফিন মাস্তারি শহরের টপ মাস্টার মাইন্ড গেমার, যার মাইন্ড গেম দিয়ে রাফিয়ান জগতের সমস্ত গুটি সাজানো হয়। রাজকে অনেকে দেখে থাকলেও রাফিনকে খুবই কম দেখা যায়, যার আভাস পাওয়া যায় ঝড়ের বেগে। রাতের আধারেই মিলিয়ে যায়। মাস্তানিটাও যেন কম জানে না। সালমান রাফিনকে নিয়ে কিছুটা চিন্তিত, কিন্তু রাজকে তা বুঝতে দেওয়া যাবে না। তাই সে বলে, রাফিন, আসলে আমি ভেবেছিলাম রাফিন হয়তো বড় মাস্টার গেমার, কিন্তু আসলে সে কোনো মাইন্ড গেমারই না। ভুল আর অন্ধবিশ্বাস করাটা জীবনের কোনো একটা সময় বড় সমস্যায় ফেলতে পারে। ঠিক তেমনই রাফিনকে একটা গোলক ধাঁধার মধ্যে ফেলে দিয়েছি, যা থেকে চাইলেও সে বেরিয়ে আসতে পারবে না। বেইমানিটা ভালোবাসার মানুষের সাথে করলে জমে না, কিন্তু মাস্তানির শহরে করলে সবচেয়ে বেশি মজা পাওয়া যায়। পিছন থেকে কেউ কথাটা বলে। কণ্ঠটা রাজের অতি পরিচিত, তাই সে মাথাটা হালকা ঘোরায়। মুখে লম্বা মোটা সিগারেট জ্বলছে, গলায় সোনালি কালারের মোটা চেন, সাদা শার্ট, হাতেগুলো ভাঙ্গানো। চাঁদের আলোয় চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে ছেলেটা ফরহাদ। রাজ অবাক হয়ে যায় ফরহাদকে এখানে দেখে। তাহলে সেই দিনের রহস্যময় কথাটার মানে এটা যে ফরহাদ ক্ষমতা লোভে রাজের সাথে বেইমানি করবে। কিন্তু রাজ বুঝতে পারছিল না ফরহাদ এমন একটা মাস্টার গেম খেললো তার সাথে। ফরহাদ সিগারেট টানতে টানতে সালমানের পাশে দাঁড়ায়। পাশ থেকে একটা ছেলে চেয়ার এনে দিলে পায়ের উপর পা তুলে বসে। কেমন লাগলো আমার মাইন্ড গেমটা? তোর মাইন্ড গেম দিয়েই তোকেই নিজের জালে ফাঁসিয়েছি। রাজ রাগে পাটা দিয়ে মাটিতে হিট করে বলতে থাকে, ফরহাদ, আমাকে এখানেই মেরে দে, হয়তো সময় যত বাড়বে আমার মাইন্ড গেম তত বেড়ে যাবে। হয়তো কিছুক্ষণ পর এখানে কেউই বেঁচে থাকবি না। তুই জানিস আমি শত্রুকে ছেড়ে দিলেও বিশ্বাসঘাতককে ছাড়ি না। সালমান আর ফরহাদ রাজের কনফিডেন্স দেখে হালকা অবাক হয়, কিন্তু তা প্রকাশ করে না। সালমান হালকা হাসে। তুই চিন্তা করিস না রাজ, রাফিন আসলেই দুটাকে একেবারে মেরে দেব। পৃথিবীতে সব ধোঁয়াশার মধ্যেই বাস করি। তুই হয়তো জানিস
রাজ আর রাফিনকে পেছন থেকে মারার সাহস সবারই থাকে, কিন্তু সামনে এসে ফুলে টোকা দেওয়ারও সাহস কারোই নেই। কথাটা শুনে সালমান রেগে রাজের বাম গালে কষে একটা চড় মারে। রাজের গায়ে সকালে সাদা গেঞ্জিটা এখনো পরা, সাদা কালারের গেঞ্জিটা লাল রক্তে ছেয়ে গেছে। সালমানের চড় খেয়ে রাজের ঠোঁট কেটে রক্ত বের হতে থাকে। হালকা লম্বা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে কপালের আশেপাশে। মুখে হালকা বড় বড় ঘন কালো দাড়ি, মুখে লেগে আছে রক্ত। এখন রাজকে পুরো মাস্তানি জগতে রাফিয়ান মনে হচ্ছে। সালমানের চড় মারা দেখে ফরহাদ বলে, বাচ্চা ছেলেকে কেউ এমন করে ছড় দেয়? তুমিও না সালমান? একে হাত দিয়ে মারবো না, মাইন্ড দিয়ে মারবো, তাহলেই মজা পাবো। ফরহাদ স্যার, উনি এখনো আসছে না কেন? আমার আর ভালো লাগতেছে না, মন চাচ্ছে এখনই মেরে দেই কুত্তার বাচ্চাটাকে। আরে সালমান, অপেক্ষা করো, জানো তো একটা কথা, অপেক্ষা করার ফল মিষ্টি হয়। দূর থেকে গাড়ির হলদে আলোয় পৌঁছা যাচ্ছে, কেউ আসতেছে। সাদা কালারের গাড়িতে এসে রাজেদের পাশে থামে। গাড়ি থেকে একটা আগন্তুক নামে। রাজ আগন্তুকটাকে দেখে অবাকে শেষ পর্যায়ে চলে গেছে। এমন একজনকে এখানে দেখবে ভাবতে পারছে না। সাদা কালারের গাড়ি থেকে কালো কোট পরা একটা আগন্তুক নামে। মাথায় লম্বা হুডাওয়ালা টুপি পরানোর জন্য মুখটা বোঝা যাচ্ছে না। মুখে সিগারেট লাগিয়ে রাজাদের কাছে আসতে থাকে। একটা ছেলে চেয়ার এনে দিলে আগন্তুকটা পায়ের উপর পা তুলে সিগারেট টানতে থাকে। এবার আগন্তুকটা তার লম্বা টুপিটা সরিয়ে রাজের দিকে তাকায়। রাজ অবাক হয়ে যায়, মুখ ফুটে বলে, মেহরাব। মেহরাব হাসতে থাকে আর রাজকে বলতে থাকে, রাজ, তোকে একদিন চ্যালেঞ্জ করে বলেছিলাম আমার সাথে মাইন্ড গেম খেলতে, তুইও রাজি হয়ে গেলি। বাছা, শুরু করলাম মাস্টার মাইন্ড গেম খেলা। আসলে আমি অনেকটা বোকা, নাহলে 5 বছর ধরে যাকে ধরার জন্য এত কিছু করছি, সে আমাকেই বোকা বানিয়ে আমার সাথে আমার বাসায় থেকেছে, অথচ আমি তা বুঝতেই পারিনি। তুই ভালোই খেলছিলি, কিন্তু একটা জায়গায় এসে ভুলটা করে ফেলেছিস। জানিস কোনটা? শোন তাহলে। সাব্বিরের লাশের পাশে 2টা মার্বেল পাওয়া যায়, যেটা আমি আর শফিকুল ছাড়া কেউই জানতাম না। আমি জানতাম রাফিন তার মাথা ঠান্ডা রাখার জন্য 2 হাতে 2টা মার্বেল ব্যবহার করত। তাই আমি শিওর হই যে সাব্বিরের খুনটা রাফিনই করেছে। আমি প্রতিদিনই লক্ষ্য করতাম তোর বাম হাতে সবসময় 2টা মার্বেল থাকতো। মাঝে মাঝে তোর কেবিনে গেলেও মার্বেল তোর টেবিলের ওপর রাখা থাকতো, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুই ছিলি আসল খুনি। ইকবালের কিছু কথায় তোর ওপর আমার সন্দেহ হয়, তাই তোর কেবিনে গিয়ে তোর কিছু কথা শুনে ফেলে, আর তার উপর আমার সন্দেহের জাল বিছিয়ে দিই। ফারহাদ তোকে এই শহরে পাঠিয়েছে, হঠাৎ কেন পাঠালো সেটাই তো বুঝতে পারছিলাম না। আমি চিন্তা করতে থাকলাম যে ফারহাদ এত অল্প বয়সে কিভাবে রাষ্ট্রপতি হলো, তাই ফারহাদের সম্পর্কে তথ্য বের করতে থাকলাম, কিন্তু ফারহাদের কোনো ভেজাল ছিল না। তবে ফারহাদও একটা ভুল করে ফেলে, সেটা আমার জন্য রহস্য উন্মোচন করার আরো এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করে। ভুলটা হলো কিছু সার্টিফিকেটে তার ভিন্ন ভিন্ন পরিচয় দেওয়া। খুনির পিছনে আর নিজের মাইন্ড গেমটা খেলতে চাই না, বন্ধ করলাম কিছুদিনের জন্য আর লেগে পড়লাম ফারহাদের পিছনে। তার সম্পর্কে সব তথ্য পেয়ে যাই। ফারহাদের সাথে একটা পার্সোনালি মিটিং এর আয়োজন করলাম, ফারহাদও রাজি হয়ে গেল। এক এক করে যখন সব তথ্য ফারহাদের সামনে রাখতে শুরু করি, সেটা দেখে ঘাবড়ে যায়। আমি তাকে একটা অফার করি, রাফসান আর রাফিনকে আমার চাই, এর বদলে আমার কাছে যতগুলো তথ্য আছে সবগুলো তাকে দিয়ে দিব। মেহরাব কথাগুলো বলে এবার থামে। হাতে থাকা সিগারেটটা শেষ হয়ে আসছে। মেহরাবের আরেকটা টান দিয়ে শেষ অংশটুকু মাটিতে ফেলে দেয়। মেহরাবের কথা শুনে রাজ অবাক হয়ে যায়, কারণ সে মেহরাবকে যতটা বোকা ভেবেছিল ততটা সে না। রাজ নিজেকে কেমন যেন একাকিত্ব অনুভব করছে, যেন আজ তার মাইন্ড গেম খেলার দিন। এতদিন সে সবাইকে মাইন্ড গেমের গুটি হিসেবে ব্যবহার করত, কিন্তু আজ নিজের অজান্তে সে আরেকজনের মাইন্ড গেমের গুটি হিসেবে চলেছে। রাজ এখন বেঁচে যাবে যদি সে তার শেষের মাস্টারমাইন্ড গেমের গুটিটা চালতে পারে। রাজ হি হি করে হেসে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমাকে এক্ষুনি মেরে দে। আমি যদি কোনোভাবে বেঁচে যাই তাহলে কিন্তু একটাকেও ছাড়বো না, সব কয়টাকে পৃথিবীর শেষ প্রান্ত হতে ধরে নিয়ে আসবো। পিস্তলের বুলেট মিস হতে পারে,
কিন্তু এ রাফসানের কথা কখনো মিস হয় না। আমি বলছি আমাকে মেরে দে। রাজ, তোর যেমন রক্তের নেশা, ঠিক তেমনি ক্ষমতাটা আমার কাছে নেশা। মেহেরাফের ডিলটা আমার কাছে ভালো লেগেছিল, যার কারণে তোর সাথে হালকা মাইন্ড গেম আর বেমানিটা করলাম। আমি জানি তুই ঠান্ডা মাথার খেলোয়াড়, কিন্তু আজ তোর কোনো মাইন্ড গেম কাজে আসবে না। পাশে দেখছিস কত বডিগার্ড আছে, আর দূর থেকে স্নাইপার ফিট করা। হয়তো একটা বুলেটই যথেষ্ট তোর মতো মাফিয়াকে মারার জন্য। তুই জানিস বেঈমান আমার পছন্দ না। আমি বেঈমানকে খুবই কষ্ট দিয়ে মারি, আর রাফসান সব জায়গায় তার মাইন্ড গেম খেলতে প্রস্তুত। আমি আমার শত্রুকে দ্বিতীয়বার সুযোগ দেই, কিন্তু বেঈমানকে কোনো সুযোগ দেই না। রাফিন চলে এলে তোরা আর কিছুই করতে পারবি না। এক্ষুনি আমাকে মেরে দে। রাজ, তোর জন্য আমার অনেক কষ্ট লাগছে। কেমন করে নিজের হাতে তাদের দুটাকে মারবো। একসাথে গ্যাং লিড দিতাম, কিন্তু কোনো এক অজানা কারণে আমি তাদের সাথে বেইমানি করলাম। সুযোগ তৈরি করে তাদের সাথে ছোট একটা মাইন্ড গেম খেললাম। রাফি তার গাড়িটা রাস্তার পাশে দাঁড় করে। গাড়ি থেকে নেমে আশেপাশে তাকায়। কিছু কালো কোট পরা ছেলে হাতে AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে। দূরে 3টা গাড়ি রাখা আছে। একটা গাড়ির আলো জ্বালানো, সেই আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে একজনকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তার সামনে 3 জন বসে বসে সিগারেট টানছে। হয়তো কোনো আগন্তুকের অপেক্ষায় বসে আছে। রাফি তার হাতের পিস্তলটা রিলোড দিয়ে পিছনে প্যান্টের গুজে নেয়। রাফি সামনের দিকে এগিয়ে যাবে, এমন সময় তার সামনে স্নাইপারের বুলেট এসে পড়ে। রাফি 2 পা পিছিয়ে যায়। আশেপাশে তাকে দেখে একটা ছেলের হাতের ইশারায় তাকে জিজ্ঞেস করছে। রাফি পরিচয়। রাফি কিছু না বলে চেয়ারে বসে থাকা লোকগুলোর কাছে যায়। চেয়ারে বেঁধে রাখা ছেলেটার মাথাটা নিচু করে বসে আছে। এবার হালকা করে সে তার মাথাটা উঁচু করে। রাফি অবাক হয়েছে রাজকে এভাবে বাঁধা অবস্থায় দেখে। দৌড়ে রাজের কাছে যায়। রাজ আগন্তুকটাকে দেখে জোরে জোরে হাসতে হাসতে ফরাদ সালমান মেহরাবকে উদ্দেশ্য করে বলে, মারতে পারলি না আর আমাকে? অনেক সময় দিয়েছি, কিন্তু মাইন্ড গেম খেলার জন্য আমাকে মারলি না। এবার আর আমি সেই ভুল করব না। আমার পিস্তল থেকে 3টা বুলেট বের হবে, সেগুলো সব তোদের 3টার কপালে। নো মোর চান্স। রাজের এমন জোরে জোরে হাসা আর কথাগুলো শুনে সবাই আগন্তুকটার দিকে তাকায়। দেখে লম্বা কালো কোট, মুখে কাটা মাস্ক, আঙ্গুল বের করা কালো মোজা, মাথার বড় হুটওয়ালা টুপি, যার জন্য মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আগন্তুকটা মাফিয়াদের স্টাইলে সিগারেট টানছে। কেউ বুঝতে পারছে না কেই অচেনা আগন্তুক, তাই সালমান চিৎকার করে বলে, ফরহাদ, এটা রাফিন। আমি ওকে দেখিনি, কিন্তু তার আগমন সম্পর্কে আমার অজানা নয়। I am a Rafian, mastermind gamer in Mafia City. এই শহরে কোনো এক মাস্টারমাইন্ড গেম খেলতে ছদ্মবেশ নিয়ে আসে। কথাটা বলে রাফি তার কাটা মাস্কটা হালকা সরায়। সবাই রাফিকে দেখে অবাক হয়ে যায়। রাফি মুচকি হেসে বলে, আমি জানি সবাই আমাকে দেখছো, কিন্তু তখনকার পরিচয়টা ছিল অন্যরকম। গরিব খ্যাত পোকা ছেলে, যার নাম রাফি। রাফির কথা শুনে সালমান অবাক, কারণ ভার্সিটির কোনো এক ঝামেলার জন্য সালমান ভার্সিটিতে যায়, আর সেখানে রাফিকে খ্যাত স্টাইলে দেখে। কিন্তু সে বুঝতে পারছিল না যে সে খ্যাত ছেলেটাই মাফিয়া সিটির মাইন্ড গেমার। সালমান হা হা করে হাসতে হাসতে বলে, তোকে ভার্সিটিতে গরিব খ্যাত অবস্থায় দেখেছি, কিন্তু আজ তোর এমন অবাক করা স্টাইল দেখে আমি আসলে বোকা হয়ে গেছি। মেহরাব নিজেও প্রায় অবাক। সে রাফিকে আগে থেকেই চিনত। কোনো এক বৃষ্টি দিন রাফির সাথে মেহরাবের পরিচয় হয়। মেহরাবকে ছাতা দিয়ে সাহায্য করেছিল রাফি। সেদিনকার রাফি ছিল বোকা গরিব, কিন্তু আজ তার এমন অবাক করা আগমনে সত্যি মেহরাব অবাক হয়ে গেছে। তাই সে রাফিকে উদ্দেশ্য করে বলে, আসলে তুই ভালো একটা মাইন্ড গেমার, কিন্তু আজ সেই মাইন্ড গেম দিয়ে কিচ্ছু হবে না। আমার হাতের একটা ইশারায় তোদের দুজনেরই মৃত্যু হয়ে যাবে। কিন্তু আমার তোর সাথে মাইন্ড গেম খেলার অনেক দিনের ইচ্ছা। আমি যাদের ধরার জন্য 5 বছর ধরে পিছনে পড়ে আছি,
তারা সবাই আমার সাথে দেখা করেছে, আমার বাসায় থেকেছে, অথচ আমি ধরতেই পারিনি। মাইন্ড গেম কথাটা বলে সিগারেট আরেকটা টান দেয়। মাইন্ড গেম কথাটা অতি ক্ষুদ্র, কিন্তু এর ব্যাখ্যাটা অনেক বড়। আমি সবাইকে আমার মাইন্ড গেমের গুটি হিসেবে ব্যবহার করি। কথাটা বলে রাফি পিছন থেকে পিস্তলটা বের করে মেহরাবের দিকে তাক করে বলে, তোকেও আমার মাইন্ড গেমের গুটি হিসেবে ব্যবহার করেছি, তো আবার তোর নিজের অজান্তে। শুনবি কিভাবে? তোকে যেদিন বৃষ্টিতে পড়তে হলো, কারণ তোর গাড়িটা আমার একটা লোক নষ্ট করে দিয়ে, কারণ তুই বাস দিয়ে যাতে বাসায় যাবি। আমি তোকে ফলো করি, চেয়েছিলাম অন্য কোনোভাবে তোর সাথে পরিচয় হবো, কিন্তু আমার ভাগ্যটা ভালো ছিল, যার কারণে বৃষ্টির জন্য আমার ছাতা দিয়ে তোর সাথে পরিচিত হলাম। আমি জানতাম ভার্সিটিতে কোনো ঝামেলা করলে আমাকে তোর থানায় নিয়ে যাবে, তবে তোর কোনো উপকার করেছি বলে তুই আমাকে তেমন কিছু বললি না। তুই আমাকে সাহায্য করবি। কেমন খেললাম তোর সাথে মাইন্ড গেম? রাফি রিলোড দেওয়া পিস্তলের টিকারে চাপ দিবে, তখনই একটা সাইলেন্সার লাগানো স্নেপারের বুলেট এসে রাফির পিস্তলে লাগে। রাফির হাতের পিস্তলটা খানিকটা দূরে যেয়ে পড়ে। সবই অবাক, কোথা থেকে স্নেপারের বুলেট এসে লাগলো আর মেহরাবকে বাঁচিয়ে দিল। মেহরাব চড়ে চড়ে হাসতে থাকে। হঠাৎই যেন জায়গাটা নিস্তব্ধ হয়ে গেছে। রাফি যে রাজের বাঁধনটা খুলে দেয়। কেউ কিছু বলে না। রাজ কোনো মতে বসা থেকে উঠে দাঁড়ায়। চোখে মুখে তার ক্লান্তি ছেয়ে গেছে। রাফি পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে তার থেকে একটা সিগারেট রাজের ঠোঁটে দেয়। লাইটার দিয়ে সিগারেটে আগুন জ্বালায়। কোথা থেকে যেন স্নেপার চালানো হচ্ছে। স্নেপারের বুক কাঁপানো আওয়াজে চমকে ওঠে সবাই। স্নেপারে দুইটা বুলেট এসে লাগে পাশে AK-47 নিয়ে দাঁড়ানো দুইটা বডিগার্ডের কপালে। ফরহাদ, সালমান, মেহরাব বসা থেকে উঠে দাঁড়ায়। রাফির দিকে চেয়ে দেখে রহস্যময় ছেলেটা কেমন যেন উৎফুল্ল ভঙ্গিতে দাঁড়িয়ে সিগারেট টানছে। চারপাশে পিনপিন নীরবতা বিরাজ করছে। দূর থেকে দেখা যাচ্ছে একটা ব্ল্যাক কালারের গাড়ি এদিকে আসছে। গাড়িটা এসে মেহরাবের পাশে দাঁড়ায়। সবাই আগ্রহের দৃষ্টিতে চেয়ে আছে গাড়ির দিকে। গাড়ি থেকে একটা আগন্তুক নামে, যার পরনে সাদা কালারের একটা কোট, লম্বা হুডাওয়ালা টুপি, মুখে সিগারেট ঝুলছে। বড় টুপিটার জন্য মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। গাড়ি থেকে আরেকটা আগন্তুক নামে, যার পরনে মাফিয়া ব্যান্ডের একই রকম ভঙ্গিতে হেঁটে রাজেদের সামনে এসে দাঁড়ায়। কেউ বুঝতে পারছে না কারাই আগন্তুক আর এখানে কি উদ্দেশ্যে এসেছে। নিঃশব্দ পরিবেশে যেন শুধু শোনা যাচ্ছে উপস্থিত মানুষের ঘন ঘন শ্বাস নেওয়ার শব্দ। নীরবতা ভেঙে দ্বিতীয় আগন্তুকটা মাথা থেকে হুডওয়ালা টুপিটা সরায়। আগন্তুকটাকে দেখে রাফি জোরেই বলে, রিয়াজ তুই? আমি। এসে গেছে আমার ছোট ভাই। এবারে খেলাটা খেলতে আরো দারুণ মজা হবে। রাফির কথা শুনে রিয়াজ হাসে। রাফিন ভাই, আমি তোমার জন্য আসিনি, এসেছি ছোট একটা মাইন্ড গেম খেলতে। সবসময় তোমাদের সাথে কাজ করে দেখেছি তোমাদের মাস্টার মাইন্ড গেম কত সূক্ষ্মভাবে খেলো। সবাই তোমাদের নাম শুনলে ভয় পায়, কিন্তু আমাদের কেউ মানে না। আমার চাই ক্ষমতা, পাওয়ার, যেটা পেতে হলে তোমাদের সরাতে হবে। তাই ছোট একটা মাইন্ড গেম খেলতে চলে এলাম। রিয়াজের কথা শুনে রাজ অবাক হয়ে বলে, রিয়াজ, ক্ষমতা লাগে আমাকে বলতি, দিতাম, কিন্তু পিছন থেকে বেমেইটা না করলেও পারতি। আমার সাথে শত্রুতা করিস না রিয়াজ। পিস্তলটা তোরই থাকবে আর লাশটাও তোরই পাওয়া যাবে। আমি আমার শত্রুকে খুবই কষ্ট দিয়ে মারি। রাজের পাশে থাকা সাদা কোট পরা আগন্তুকটা অর্ধেক পোড়া সিগারেটটা মাটিতে ফেলে বলতে থাকে, মাইন্ড গেম। কত বছরের অপেক্ষায় আজ আমার গেমটা সম্পূর্ণ হবে। মাস্তানি জগতের মাফিয়া কিং হতে চেয়েছি, কিন্তু কিছু বন্ধু নামক শত্রুর জন্য তা পারিনি। আজ আমার সেই অনাকাঙ্ক্ষিত দিন চলে এসেছে। আজ হবে ফাইনাল মাইন্ড গেম খেলা। যে যত বেশি মাইন্ড গেম খেলবে তার হবে জয়, আর যে পারবে না তার হবে মৃত্যু। মেহরাবের কাছে আগন্তুকের গলার কণ্ঠ খুবই পরিচিত বলে মনে হচ্ছে, তাই সে আগন্তুককে উদ্দেশ্য করে বলে, কে তুই আর কিসের মাইন্ড গেম খেলার কথা বলছিস?
আগন্তুকটা একটু শব্দ করে হেসে মাথার হুডওয়ালা টুপিটা সরায়। মুখে ক্লিন শেভ দেওয়া মুখটা শ্যামলা বনে, ঠোঁটগুলো অনেক কালো, মনে হয় এই দিনে অনেক সিগারেট টানে। আগন্তুকের চেহারা দেখে কম বেশি সবাই অবাক হয়ে চেয়ে আছে। হাই গাইস, আই অ্যাম আনাপ, যাকে সবাই ঢাকার টপ বিজনেসম্যান আনাপ চৌধুরী বলে। জানে, কিন্তু বিজনেস ছাড়া আর আমার একটা আলাদা জগৎ আছে, তা কেবল আমিই জানি। আনাপ সাহেব, আপনি এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি। অবাক হয়েছিস মনে হয়? পৃথিবীতে মানুষের কাছে অসম্ভব বলতে কিছু নেই। আমি মাফিয়া কিং হওয়ার জন্য দীর্ঘ 14 বছর ধরে মাইন্ড গেম খেলে আসছি, কিন্তু হঠাৎই রাফিন আর রাফসান নামক দুইটা ছেলে আমার সেই তৈরি করা সিংহাসন নিজের আয়ত্তে করে নেয়। সবে আগ্রহের দৃষ্টিতে আনাফের দিকে চেয়ে আছে। কি বলতে চলেছে আনাফ? আনাফ সবার দিকে তাকায়, দেখে সবাই তার দিকে আগ্রহের দৃষ্টিতে তাকিয়ে আছে। আনাফ মুচকি এসে পকেট থেকে আরেকটা সিগারেট বের করে টানতে থাকে। সেখানে এক প্রকার নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে আনাফ সাহেব বলে, যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। আমি মাফিয়ার সেই সিংহাসনে বসার জন্য কত কষ্ট করেছি, বছরের পর বছর মাইন্ড গেম খেলেছি, কিন্তু হঠাৎই দুইটা ছেলে এসে আমার সব প্ল্যান শেষ করে দিয়েছে। আমার কাজের পরিমাণ অনেক ছিল, কিন্তু সব শেষ হয়ে যাওয়ার পরও আমি হাল ছাড়িনি। শুরু করলাম নতুন মাইন্ড গেম খেলা, যেই খেলা শুরুও করব আমি, শেষও করব আমি। আজ সেই খেলার সমাপ্তি ঘটবে। কিরে রাফিনা, মানে রাফিন, অবাক হয়েছিস আমার কথা আর আগমনে? এই রাফিয়ান কখনো অবাক হয় না, কারণ রাফিয়ান সব জায়গাতে মাইন্ড গেম খেলতেই ভালোবাসে। আমি সত্যি জানতাম না তোর ভালো চেহারার ভিতরে যে লুকিয়ে আছে এমন এক হিংস্র রূপ। কিন্তু এখনো একটা বিষয় বুঝতে পারছি না, তুই আমাকে কিভাবে চিনতে পারছিস? তোদের সাথে ছোট একটা মাইন্ড গেম খেললাম এখানে। নুসরাত আমার নিজের মেয়ে না, সে আমারই কাছের এক বন্ধুর মেয়ে। আমার নিজেরই তো একটাই ছেলে, আর সেটা হলো রিয়াজ। এখনো শেষ হয়নি, আরও একটু টুরিস্ট বাকি আছে। রিয়াজকে মাফিয়া টিমে ঢোকাই, বিশ্বাসের সাথে কিছুদিন ভালো কাজ করায়, তারা রিয়াজকে তোদের সাথে নিয়ে নিলি, বেশ আমার কাজ শেষ। ভাবলাম তোদের মাস্টার মাইন্ডের সাথে আমিও একটু খেলে ঠিক তেমনভাবে একটা গেম সাজাই। রিয়াজ খবর দেয় রাফিন আর রাজ কোনো এক মিশনে ঢাকা এসেছে। আমি টার্গেট করি রাফিনকে, তাই তো সেদিন সকালে আমার কিছু লোক দিয়ে আমার উপরে হামলা করতে বলি, যেটা দেখে রাফিন আমার সাহায্য করতে চলে আসে, আর আমি তাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আমার বাসায় থাকতে দিই। রাফিনের প্রতিটা পদক্ষেপ আমি লক্ষ্য করি, তার পিছু নিতে নিতে আজ গেমটা শেষ করতে চলে এলাম। সবাই আনাপের কথা শুনে অবাক হয়ে যায়। ঢাকার একজন টপ বিজনেসম্যানের মাথায় এত কিছু ছিল, কেউ বুঝতে পারছিল না। রাফি দাঁতের দাঁত চেপে বলে, রিয়াজ, বেইমানিটা না করলেও পারতি। আমার সাথে মাইন্ড গেম খেলতে ভালোবাসিস, এর মানে এটা না যে তুই আমাকে তোদের মাইন্ড গেমের গুটি হিসেবে ব্যবহার করবি। আনাপ পকেট থেকে একটা পিস্তল বের করে দেখেই বোঝা যাচ্ছে পিস্তলটা আগে থেকে রিলোড দেওয়া। আনাপ পিস্তলটা রাজের দিকে তাক করে। কেউ কিছু বলার আগে আনাপ পিস্তলের ট্রিগারে চাপ দেয়। বুলেটটা যে রাজের পায়ে লাগে। রাজ ব্যথায় কুকড়ে ওঠে। অতিরিক্ত ব্যথায় রাজ নিচে পড়ে যায়। এটা দেখে আনাপ জোরে জোরে হাসতে থাকে আর সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি অনেক মাইন্ড গেম খেলেছি, এবার একটু মাস্তানি টাইপের রকস্টার হয়ে গেলাম। এখানে সবাই সবার শত্রু, কেউ টাকা আর শত্রুতার লোভে এসেছে, আবার কেউ প্রতিশোধের নেশায় এসেছে। সবার উদ্দেশ্যই আলাদা আলাদা। এতদিন মাইন্ড গেমার হয়ে ভালো লাগতেছে না, তাই হাতটাকে ফ্রেশ করতে আমার হালকা মাস্তানি খেলা দেখাবো।
দেখাবে। রাফি চিৎকার দিয়ে গালি দিয়ে বলে, কুত্তার বাচ্চা, এটা তুই কি করলি? রাজকে গুলি করলি কেন? তোকে আজ আমি আমার নিজের হাতে মারব। আমার এখন মাইন্ড গেমের খেলার নেশা চেপে ধরেছে। তোদের সাথে আগে মাইন্ড গেম খেলতে চাই আমি। মাইন্ড গেম? এই খেলাটা খেলতে সময় পাবি না। আমি আর অপেক্ষা করতে পারবো না। আমি খেলাটাকে এখানে শেষ করব। আনফ কথাটা বলে রাফির দিকে পিস্তলটা তাক করে ট্রিগারে চাপ দিবে, তখনই পাশ থেকে মেহরাব জোরে জোরে হাততালি দিতে থাকে। সবার দৃষ্টি এখন মেহরাবের দিকে। এতক্ষণ চুপ করে থাকা ব্যক্তিটা এখন শব্দ করলো, যেন ঘুমন্ত বাঘ হঠাৎ করে জেগে উঠেছে। মেহরাব ঠোঁট থেকে সিগারেটটা বাম হাতে নিয়ে একটু সামনের দিকে এগিয়ে যায়। মেহরাব সামনে যে একটু শব্দ করে বলে, আনাপ, খেলাটা ছিল আমাদের, হঠাৎ করে তোর আগমন, এটা কিন্তু ঠিক না। আমাদের খেলা আমরা খেলবো, তুই চলে যা, আর এটা তোর জন্য ভালো হবে। শোন মেহরাব, এক সময় তুই আমার বন্ধু ছিলে, কিন্তু তোর বেইমানির কারণে তুই আমার শত্রু হয়ে গিয়েছিস। আজকের দিনটা কারোর সামনে আসতো না, শুধুমাত্র তোর বেইমানির জন্য এই অবস্থা। আমি বেইমানি করিনি, করেছিস তুই। কিং হওয়ার জন্য তুই আমাকে মারতে চেয়েছিলি, তাই আমিও তোর সাথে বেইমানি করতে বাধ্য হয়েছি। সত্যি বলতে কি, তোকে আরো আগে মেরে ফেলা উচিত ছিল, তাহলে আজ তোর কারণে সময় নষ্ট হতো না। চাইলেও তুই আজ আমাকে মারতে পারবি না। মেহরাবের কথা শুনে আনাপ তার রিলোড দেওয়া পিস্তলটা মেহরাবের দিকে তাক করে। এটা দেখে কেউ কিছু বলছে না, সবাই কেবল পোকার মতো চেয়ে আছে। আনাপ ট্রিগারে চাপ দিবে, তখনই দূর থেকে সাইলেন্সার লাগানো স্নাইপারের বুলেট এসে আনাপের ডান হাতের কবজিতে লাগে। আনাপের হাত থেকে গানটা পড়ে যায় মাটিতে। আনাপ বাম হাত দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করতে থাকে। মেহরাব শব্দ করে হাসতে হাসতে নিচে পড়া পিস্তলটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে। দূর থেকে কেউ আসছে, যার কারণে সামনে আলোগুলো বাধা পাচ্ছে সবার দৃষ্টি সেদিকে। কালো রকস্টারের ড্রেস, মাথায় কালো লম্বা টুপি, মুখে মাফিয়া মাস্ক, হাতে কালো কালারের AWM নিয়ে সবার সামনে দাঁড়ায়। মেহরাব ছাড়া সবাই আগন্তুকটাকে চেনার চেষ্টা করছে, কিন্তু কেউ আগন্তুকটাকে চিনতে পারছে না। সবার দৃষ্টি যখন আগন্তুকের দিকে, তখন মেহরাব পাশে একে নিয়ে দাঁড়িয়ে থাকা বডিগার্ডের বুকে গুলি চালায়। হঠাৎ করে গুলি চালানোর শব্দে সবাই মেহরাবের দিকে তাকায়। মেহরাব একটু হাসে, একবার আগন্তুকটার দিকে চেয়ে জোরে জোরে বলতে থাকে, চলে এসেছে আমার খেলোয়াড়, নিয়ে যাতে তৈরি করেছি আমি তাকে। মাস্তানির এই জগতে আমি মাস্টার মাইন্ড খেলতাম, আর মাস্তানি করতো সে। এখন খেলাটা শেষ করে আমি আমার অপেক্ষার সমাপ্তি ঘটাবো। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আগন্তুকটার দিকে, বোঝার চেষ্টা করছে কে আগন্তুক যাকে মেহরাব নিজ হাতে তৈরি করেছে। কিন্তু সবার চিন্তা চেতনা বৃথা যায়, কেউ চিনতে পারছে না তাকে। সবার এমন অবাক হওয়া চাওয়া দেখে আগন্তুকটা মুচকি হেসে মাথার লম্বা টুপিটা সরায়, মুখ থেকে মাস্কটা সরায়। আগন্তুকটাকে দেখে রাফি মুখ ফুটে বলে ওঠে, নুসরাত তুমি? ইয়েস, আমি নুসরাত, মাস্তানি শহরে ছোট্ট একটা মাস্তান। ছোট থেকেই মাফিয়াদের স্টাইল আমার কাছে ভালো লাগতো, কিন্তু কখনো সামনে থেকে সেই ভয়ঙ্কর মাফিয়াগুলোর মুখ দেখতে পেতাম না। আজ আমার কিছু স্বপ্ন পূরণ হতে চলেছে, নিজের হাতে কিছু মাফিয়া শিকার করব। কথাটা বলে AWMটা রিয়াজের দিকে তাক করে চোখের পলকের আগে নুসরাতের স্নেপার থেকে একটা বুলেট রিয়াজের কপালটা ভেদ করে বাইরে চলে যায়। পাশে দাঁড়িয়ে থাকা আনাফ যেন বিশ্বাসই করতে পারছে না নুসরাত এমন কিছু করবে। আনাফ ভয় পেয়ে যায়। নুসরাত স্নাইপারটা রিলোড দিয়ে আনাফের দিকে তাক করে বলে, গেট রেডি ফর ডেট মিস্টার আনাফ। আনাফ কথাটা শুনে ভয়ে একটা ঢোক গিলে বলে, নুসরাত, তুই তো আমার একমাত্র মেয়ে, তুই আমার সাথে এটা কিভাবে করতে পারিস? হাত থেকে গানটা নামা, আমার লেগে যেতে পারে। আমি জানি মিস্টার আনাফ, আপনি আমার বাবা না। আমার বাবার নাম শামীম আহমেদ।
যে একসময় আপনার অতি কাছের বন্ধু ছিল, কিন্তু আপনি আমার বাবার সাথে বেইমানি করে মেরে ফেলেছেন। আমাকে ছোট্ট একটা নিজের মেয়ে হিসাবে লালিত পালিত করেছেন। আমি আজকের এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। আস্থা এসে গেছে। নুসরাত মামুনি, এগুলো মিথ্যা কথা। আমি তোমার আসল বাবা, তুমি আমার নিজের মেয়ে। আনাপ, আর যতই মিথ্যা বলিস না কেন, কোনো বাঁচতে পারবি না তুই। মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছিস তুই। এখন সত্যিটা বলে দে। কি সত্যি বলবো আমি? যেটা যে শামীমকে আমি মারিনি। নুসরাত শোন, আমার কথা, তোর বাবাকে মেরেছে। আনাপ আর কোনো কথা বলতে পারে না। নুসরাতের হাতে থাকা স্নেপার থেকে একটা বুলেট বের হয়, যেটা গিয়ে আনাপের গলায় লাগে। পরিবেশটা নিস্তব্ধ হয়ে যায়। আশেপাশে শোনা যাচ্ছে মানুষগুলোর নিঃশ্বাস ছাড়ার শব্দ। এবার নুসরাত বলে, মেহরাব সাহেব, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া শেষ। এবার আপনার খেলাটা শেষ করার পালা। কাকে শেষ করতে হবে? মেহরাবের হাতে থাকা সিগারেটটা প্রায় শেষের দিকে চলে এসেছে। একটা জোরে টান দিয়ে ধোঁয়াগুলো নির্বিচ্ছিন্ন মুক্ত বাতাসে ছেড়ে দেয়। তিনি এবার বেশ গম্ভীর গলায় বলতে থাকে, গেম খেলা শেষ, কিন্তু অ্যাকশন তো এখন শুরু হবে। নুসরাত, আমার মাইন্ড গেমের সেই মস্তান। রাফিয়া দেরি করতে চায় না। পায়ের কভার পয়েন্ট থেকে ছোট্ট পিস্তলটা বের করে একটা গুলি বুলেটে যেয়ে নুসরাতের বাম হাতে লাগে। নুসরাতের হাত থেকে AWMটা নিচে পড়ে যায়। রাফি হাসতে হাসতে বলে, তোদের খেলায় খেলতে খেলতে আমার সময় নষ্ট করে ফেলেছিস। আমি আর বেশি সময় নষ্ট করতে চাই না। এখন যত সময় নষ্ট হবে তত তোদের মৃত্যুর কাছে ঘনিয়ে আসবে। মাস্তানি জগৎটা শুধু রক্তের খেলা। এখানে সবাই রক্তের নেশায় মেতে উঠেছে। যার পিস্তল থেকে যত তাড়াতাড়ি সঠিক নিশানায় বুলেট বের হবে সে বেঁচে যায়। আর যারা পিছন থেকে মেরে দেয় তারা লাজুক না, তারাই আসল মাস্তান। সবার পাশে দাঁড়িয়ে থাকা সালমান একটা পর একটা সিগারেট টেনে যাচ্ছে। এবার সে একটু সামনে যেয়ে বলতে থাকে, তোদের এই বিরক্তিকর কাহিনী আমার কাছে ভালো লাগতেছে না। আমি মাফিয়া কিং হতে চাই। এখন তোদের কাউকে বাঁচতে দেব না। সালমান কথাটা বলে কোমরের পিছন থেকে একটা পিস্তল বের করে চোখের পলকে আগে দুইটা গুলি করে প্রথম বুলেটটা যেয়ে নুসরাতের কপালে লাগে। গরম বুলেটে নুসরাতের নরম চামড়া ভেদ করে মাথার পিছন দিয়ে বেরিয়ে যায়। দ্বিতীয় বুলেটটা যেয়ে সোজা মেহরাবের ডান পায়ে লাগে। মেহরাব ব্যথায় চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। সবাই অবাক সালমানের এমন কাণ্ডে। সালমান নিচে পড়ে থাকা সিগারেটের প্যাকেট আর লাইটারটা হাতে নিয়ে তার থেকে একটা সিগারেট বের করে জ্বালায়। মনে সুখে বড় করে একটা টান দিয়ে বলে, আমি জানি মেহরাব মাফিয়া কিং হওয়ার জন্য আমাকে আর ফরহাদকে ব্যবহার করেছে। মেহরাব বেইমানি করে আমাদের দুজনকে মেরে দেবে, তাই নিজ হাতে গুলিটা করলাম তাকে। সালমান, তুই এটা কি করলি? আমি রাফিনা রাজকে মেরে তোকে মাফিয়া কিং বানিয়ে দিতাম। তবে তবে কেন তুই পিছন থেকে আমার সাথে বেইমানিটা করলি? পেছন থেকে মারাটা আমার স্টাইল, তাও আবারও ছোট থেকে। পরিবেশটা থমকে গেছে সালমানের অবাক করা কাণ্ড। রাফি রাজ জানে সালমান সবার সাথে বেইমানি করে, কিন্তু সবার সামনে এভাবে বেইমানি করবে ভাবাচ্ছে দুজনকে। রাজ এতক্ষণ মাটিতে পড়ে ব্যথায় কাতরাচ্ছিল, কিন্তু এখন উঠে দু হাঁটু ভাঁজ করে বসে হাতে একটা পিস্তল নাড়াচাড়া করছে। সবার দৃষ্টিটা এখন রাজের দিকে। এবার রাজ শব্দ করে হেসে বলে, মাফিয়ার শহরে রাফিয়ানের শত্রু থাকবেই, তাই বলে কি শত্রুকে কিছু না বলে ছেড়ে দেব? আমি শত্রুর সামনে নিজেকে দুর্বল করি, কারণ শক্তিশালী শত্রু কখনো দুর্বলকে মারে না। আমি চান্স দিতে নয়, চান্স নিতে ভালোবাসি। আমার মাইন্ড গেম খুবই আলাদা টাইপের। আমি কাউকে কপি করে মাইন্ড গেম খেলি না, নিজের মতো করে গেম সাজাই, আর সেটা জিতে আমি বাড়ি ফিরি। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকা ব্যক্তি হঠাৎ এবার রেগে কথা বলতে শুরু করে, সালমান, এই শালাকে আগে মারার দরকার। বেশি কথা বলে ফেলছে কিন্তু। ফরদের কথা শেষ হওয়ার সাথে সাথে রাজ একটা গুলি করে। বুলেটটা যে ফরদের বুকের বাম পাশে লাগে।
ফরাদ বুকে হাত দিয়ে মাটিতে পড়ে যায়। মুরগির বাচ্চার মতো করে হাত পা নাড়াচাড়া করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটা দেখে সালমানের হাতে থাকা পিস্তলটা রাজের দিকে তাক করে জোরে জোরে বলতে থাকে, এই কুত্তার বাচ্চা, তুই কি করলি? এটা ফরহাদকে মেরে দিলি কেন? তোকে আমি এখনই শেষ করব। আমার গেম খেলা এখনো শেষ হয়নি রে। আরেকটা গেম দেখবি? দেখ তাহলে। রাজ কথাটা বলে শেষ করার সাথে সাথে আশেপাশে সব বডিগার্ডগুলো নিচে পড়তে থাকে। কোথা থেকে যেন সাইলেন্সার লাগানো স্নাইপার চালানো হচ্ছে, যার কারণে কারোর কপালে কারোর বুকে এসে বুলেটগুলো পতিত হচ্ছে। সলমন, তুই আমাদের সাথে বেইমানি করেছিস, সেটার কঠিন শাস্তি তুই এক্ষুনি পেয়ে যাবি। রাজের কথা শুনে সালমান ভয় পেয়ে যায় আর পিছাতে থাকে। রাফির হাতে গানটা নিয়ে সালমানের চুলগুলো ধরে সালমানের মুখটা হাঁ করি পরপর 3টা গুলি করে। সবগুলো বুলেট সালমানের মুখের ভেতর খরচ করে। রাফি উঠে এসে মেহরাবের সামনে দাঁড়ায় আর রাজ কোনো মতে পড়ে থাকা চেয়ারটা টান দিয়ে পায়ের উপর পা তুলে বসে একটা সিগারেট জ্বালায়। রাফি মেহরাবের মাথা বরাবর পিস্তলটার তাক করে। পিস্তলের ট্রিগারে চাপ দিবে তখনই 2টা ব্ল্যাক কালারের বাইক এসে থামে তাদের সামনে। বাইকের হালকা ধাক্কায় রাফির হাত থেকে পিস্তলটা নিচে পড়ে যায়। রাফি তার ডান হাতে হালকা ব্যথা পায়। বাইক থেকে আগন্তুক 2টা নামে, পরনে তাদের মাফিয়া রকস্টারের কালো ড্রেস। এবার আগন্তুক 2টা নিজেদের জোকার মাস্ক খুলে ফেলে। রাফি আর রাজ আগন্তুক দুটোর চেহারা দেখে বলে, রিমি, জান্নাত। রিমি যে মেহরাবের সামনে দাঁড়ায়। মেহরাব নিচে হালকা করে 2 হাঁটু ভাঁজ করে বসার চেষ্টা করে। হা হা করে হাসতে হাসতে বলে, চলে এসেছে আমার মেয়ে, এখন তোদের সব কয়টাকে মেরে শেষ করে দেবে। মেহরাবের কথা শুনে রিমি মুচকি এসে বলে, আজ আমি তোমাকে বাঁচাতে আসিনি বাবা, আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। মানে? তুমি আমাকে মিথ্যা একটা গল্প শুনিয়েছিলে যে আমার মাকে তোমার বড় ভাই মেরেছে, কিন্তু আমি তোমার গোপন ডায়েরিটা পড়ে সব জেনে গিয়েছি। আজ আমি সেই প্রতিশোধ নেব। মা এটা মিথ্যা মেয়েরা আবার কথা বলতে পারে না। এর আগে রিমি পিছন থেকে 2টা পিস্তল বের করে গুলি করতে থাকে। যতক্ষণ না বুলেট শেষ না হয় ততক্ষণ পর্যন্ত গুলি করতে থাকে। মেয়েরা ফ্যাল করে আছে আকাশের দিকে। রিমি পিস্তল 2টা নিচে ফেলে দিয়ে রাজেদের কাছে আসে। রিমি যে রাজের পাশে দাঁড়ায়। জান্নাত রাফির সামনে এসে হাঁটু ভাঁজ করে রোমান্টিকভাবে প্রপোজ করার স্টাইলে বলতে থাকে, জীবনটা অনেক সুন্দর। যদি কারো ভালোবাসায় এই জীবন পূর্ণতা পায়, যদি কেউ তোমার কষ্টটা ভাগ করে নিতে চায়, আর আমি তোমার কষ্টগুলো নিতে চাই। আমার সকল আনন্দ তোমার মাঝে বিলিয়ে দিতে চাই। ভালোবেসে সারা জীবন ভালোবাসায় বেঁধে রাখবো। যদি একটিবার সাড়া দাও, বিধাতাও কষ্ট পাবে যদি তুমি আমার না হও। জীবনে মরণে বেঁধে রাখিব প্রিয়তম জনম জনম ধরে। সখা যদি হাত দুটি বাড়াও, ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই। যদি কাউকে দেখার জন্য বারবার মন আনচান করার নাম ভালোবাসা হয়ে থাকে, তাহলে আমি তোমাকে ভালোবাসি। যদি শয়নে স্বপনে তাকে নিয়েই হৃদয়ের মাঝে ছবি আঁকানোর নাম ভালোবাসা হয়ে থাকে, তবে আমি তোমায় ভালোবাসি। যদি অনুমতি দাও, সারা জীবন ভালোবাসতে চাই। ভালোবাসি রাফি, অনেক অনেক ভালোবাসি তোমাকে। শুরু হয়ে যায় বৃষ্টি। রাফি জান্নাতকে নিচ থেকে উঠে দাঁড় করিয়ে জড়িয়ে ধরে। এটা দেখে রাজ ও রিমি মুচকি হেসে দুজনকে ভালোবাসার আবেশে জড়িয়ে ধরে। হ্যালো ভিউয়ার্স, তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এরপরে নতুন গল্প আসছে খুব তাড়াতাড়ি। আপনারা যারা আমাদের গল্প শুনছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে ভিন্ন রকমের মাফিয়া সিরিজ আসছে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।